বিয়ে হয়ে গেছে। একটু আগে নিস্তব্ধতা আর নেই, এখন গমগমে পরিবেশ বিরাজ করছে। শ্যামল গম্ভীর মুখে বসে আছে। একটু পরপর সদ্য বিয়ে করা বউকে দেখছে, আরেকবার মাকে দেখছে। তার মন চাইছে আজ রাত এই বাড়িতে থেকে যেতে পারলে কোনোভাবেই আজকের রাতটা সে মিস করতে চায় না। কিন্তু হক বাড়িতে গেলে যে তার প্রথম রাত বাসর থেকে বছর হয়ে যাবে, এটাই যেন বারবার আর্তনাদ করে মন বলছিল। 1 বছরেও হয়তো বউকে কাছে পাবে না। শ্যামলের আর্তনাদ যেন কথা বলল। এবার বেনিফিট খাজা নিজের ভেতরকার রাগ, জেদ ও প্রখর চাটুকারিতাকে কাজে লাগিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন। ফটো সেশন চলছিল, এর মাঝে তিনি গমগমে কণ্ঠে বলে উঠলেন, আমাদের হক পরিবারের ওয়ান ঐতিহ্য হেফ ইয়ার তা পালন হয়ে আসছে। বেনিফিট খাজা কখনোই ঐতিহ্যকে অস্বীকার করে না, সে যতই মডার্ন হোক। এখন হক ফ্যামিলির ফার্স্ট সন সামিউল, তাকে দিয়েই আমার ডিউটি পালন করব। মনসুর হক বউয়ের দিকে টেরা চোখে তাকালেন। হক পরিবারের বড় সন্তান হয়ে তিনি কোনো ঐতিহ্যের কথা এ পর্যন্ত শুনলেন না, অথচ আজ মুহূর্তের মধ্যে ঐতিহ্য এসে গেল। মনসুর হকের মাথা টাক, ফুল টাক না, কপালের উপর কিছু চুল, মাথার পেছনে কিছু চুল, মাঝখানে একদম টাক। দেখতে অবশ্য বেশি খারাপ লাগে না। তিনি টাক মাথা চুলকে ছোট ভাই চান হকের দিকে তাকান। তিনি বড়ই নীরব ভূমিকা পালন করছেন। তার একমাত্র কারণ ঘুম। টেবিলের এক কোনায় বসে চোখ বুজে ঢুলছেন, যখন তখন মাটিতে পড়ে গড়াগড়ি খেতে পারেন। মনসুর হক নিঃশব্দে এগিয়ে গেলেন। গড়াগড়ি থেকে বাঁচাতে নয়, গিয়ে পেছন থেকে গাট্টা মারলেন। চান হক একদম শিং মাছের মতো লাফিয়ে উঠলেন বিকট শব্দ করে। সবার দৃষ্টি তখন চান হকের দিকে। সবাই একটু হলেও ভয় পেয়ে গেছে। বেনিফিট খাজা চোখ গরম করে তাকালেন চান হকের দিকে। এর মানে হলো, ঘুম যাও, ইউকে ঘুমের মধ্যে যদি গলায় দড়ি না ঝুলিয়েছি। বড়সড় ঢোক গিলে 32 পাটি দাঁত বের করে হাসলেন চান হক। হাসির সিস্টেম এতটা হাস্যকর ছিল, চারদিকে হাসির শব্দে ছেয়ে গেল। থমকে উঠলেন বেনিফিট খাজা। নিজের বক্তব্য ধরে রেখে বললেন, হক ফ্যামিলির ঐতিহ্য হলো ছেলে বিয়ের পর ওয়াইফের উইথ থাকতে পারবে না, মানে 1 ইয়ার বউ তার ফাদার হোমে থাকবে, ফাদার ইন লো হোমে যেতে পারবে না। সীমা বেগম চমকে গেলেন রীতিমতো। এ আবার কেমন নিয়ম, কেমন ঐতিহ্য? পাড়ার লোক কি বা কি বলবে? তার মেয়ের নামে দুর্নাম রটাবে। অসহায় ভঙ্গিমায় সিলভিয়ার দিকে তাকালেন তিনি। সিলভিয়া তো দেখেও দেখল না। হাসি মুখে বেনিফিট খাজার দিকে এগিয়ে গেল। বুকে দুহাত বেঁধে বললেন, উফ মিসেস গাজা, আই মিন খাজা, আপনার ফ্যামিলির উইথ আমাদের এত মিল। আমাদের লস্কর ফ্যামিলির ওয়ান ঐতিহ্য আছে। ঐতিহ্য হলো বিয়ের 1 ইয়ার মেয়ে ফাদার হোমে থাকবে, ফাদার ইন লো হোমে যেতে পারবে না, বাট ছেলে ফাদার হোমে আসতে পারবে। আর ইউদের ঐতিহ্যে এমন কোনো ইস্যু নেই ছেলে ফাদার ইন লো হোমে থাকতে পারবে না। তাহলে এই কথাই হলো, ছেলে আমাদের হোমেই থাকবে, কারোর ফ্যামিলির ঐতিহ্য নষ্ট হবে না। বেনিফিট খাজার মাথায় ইয়া বড় বোমা ফাটালো মনে হলো। কান তালা লেগে গেছে যেন। তিনি মুখ হা করে তাকিয়ে রইলেন সিলভিয়ার দিকে। মেয়ের অ্যাটিটিউড দেখে তার শরীর জ্বলে যাচ্ছে। অন্যদিকে সিতাব, সাম্মাক একে অপরের দিকে তাকিয়ে আছে হতবম্ব হয়ে। সিতাবের মুখশ্রীতে কিছুটা অসহায়ত্ব বোধ। এই মেয়ে তার মায়ের পিছু লাগছে কেন? কত বড় শিয়ানা মেয়ে, আবার ভেঙচি কাটছে কথার। কিছুটা রাগও হলো। মায়ের পাশে দাঁড়িয়ে বলল, হেই মিস, আমার মম অনেক আগে থেকে এভাবে কথা বলতে অভ্যস্ত। আপনি তাকে এভাবে কথা বলে অসম্মান করতে পারেন না। সিলভিয়া মুচকি হাসলো, ঠোঁট চোখা করে কিছু ভাবলো, তারপরেই বলে উঠল, মেজবাবু, তুমি হয়তো জানো না, আমি তার সাথে সেভাবেই কথা বলি, যে যেটাতে অভ্যস্ত। বাঁকা হাসলো সিতাব। নিজেও খানিক ঠোঁট চোখা করে ভেবে বলল, রিয়েলি? আই সি, বিউটিফুল হ্যাবিট। বাঁকা চোখে তাকালো সিলভিয়া। ছেলের মতিগতি ঠিক নেই। সিতাবের সাথে কথা বাড়ালো না সিলভিয়া। বেনিফিট খাজাকে উদ্দেশ্য করে বলল, ও হ্যাঁ, আরেকটা কথা মিসেস খাজা, এই 1 বছরের লস্কর বাড়ির মেয়ে শাশুড়ি একটুর জন্য লস্কর বাড়িতে পা রাখতে পারবে না। আমাদের উচিত পুরনো ঐতিহ্যকে জাগিয়ে রাখা। আপনার মতো মা আছে বলেই এরকম পুরনো ঐতিহ্যগুলো এখনো বাংলার বুকে রয়ে গেছে। আপনাকে স্যালুট মিসেস গাজা, আই মিন খাজা। নিজের খানিক প্রশংসা শুনে আটখানা বেনিফিট খাজা। এই মুহূর্তে সিলভিয়ার মতো ভালো যেন কেউ নেই। ঠিক তখনই তার ভালো লাগাকে বাংলাদেশ থেকে বাহির করতে সাম্যক ফিসফিস করে বলল, মম, বলে যেও না, তোমাকে পাম দিচ্ছে। তুমি ভাবো এই মেয়ে তোমাকে মাত দিয়েছে মম, তোমাকে হারিয়ে দিয়েছে। তোমার করা ঐতিহ্য নাটককে হারিয়ে দিয়ে ওই মেয়ে পাশ করে গেছে। রাগো মম, এই মেয়েকে আমাদের শিক্ষা দিতে হবে। পুরনো ক্ষোভ আবার ফিরে এলো। বেনিফিট খাজা গর্জে কিছু বলবেন, সিতাব এসেই সামনে দাঁড়ালো। তার কথাকে বন্ধ করে দিয়ে ফিসফিসিয়ে বলল, মম, তুমি আবার এই বলদের কথা শুনছো?
তোমাকে সবার সামনে কতটা সম্মান দিল ওই মেয়ে। এখন যদি তুমি প্রতিবাদ করো সবাই বুঝে যাবে তুমি নাটক করেছো। তখন তোমার সম্মান কোথায় যাবে মম? কিছু কিছু সময় চুপ থেকেও হিরো না হিরোইন হওয়া যায়। এই যেমন ধরো তুমি এখন এই মেয়ের কথায় সাথ দিলে সবাই তোমাকে সম্মান করবে, আর তুমি ওই মেয়েকে ডিঙিয়ে হিরোইন হয়ে যাবে। যদিও আমার মম হিরোইন থেকে কম নয়, বিশ্ব সুন্দরী আমার মমের কাছে কিছুই না। এবার বেনিফিট খাজা পুরোপুরি গলে গেলেন। হাতের অ্যান্ড্রয়েড ফোন মুখের সামনে ধরে নিজেকে দেখে নিলেন। কখনো ঠোঁট বাঁকা করে, কখনো চোখ উপর করে, কখনো হেসে, কখনো লজ্জা পেয়ে ভাব নিয়ে। মায়ের আচরণে ভীষণ হাসি পেলেও হাসছে না সিতাব। এখন হাসলেই তার বলদ বোন মমকে উল্টাপাল্টা বোঝানোর সুযোগ পেয়ে যাবে। কোনোরকম নিজের হাসিকে নিয়ন্ত্রণে এনে দাঁড়িয়ে রইল। বেনিফিট খাজা হাসি মুখে মেনে গেলেন সিলভিয়ার কথা। সামুল এতটাই খুশি হয়েছে লাফিয়ে সোফার উপর পা তুলে বসে পড়ল। পরক্ষণে নিজের কাজে নিজেই ভেবাচাকা খেয়ে গেল। মা একবার বুঝে গেল তার ইহজন্মের মতো বাসর করার স্বাদ মিটিয়ে দেবে। সিলভিয়া ছোট বোন জামাইয়ের খুশি দেখে এগিয়ে এলো। বোনের পাশে বসে বেনিফিট খাজাকে শুনিয়ে শুনিয়ে বলল, তা বড় বাবু, বিয়ের প্রথম রাত বাসর সম্পর্কে তোমার ধারণা আছে নাকি মায়ের কাছ থেকে শুনবে, পারমিশন নেবে? আমাকে বলো, আমি তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি। বাবুদের তো শিখিয়ে পড়িয়ে নিতে হয়। সাম্যক অসহায়ের চোখে একবার মায়ের দিকে তাকালো, আরেকবার বউয়ের দিকে, আরেকবার সিলভিয়ার দিকে। অহেতুক তাকে এতগুলো কথা অপমান সহ্য করতে হচ্ছে। স্বামীর দুঃখ হয়তো ডেজি বুঝতে পারলো। বোনকে খোঁচা দিয়ে ফিসফিসিয়ে বলল, আপু কি সব বলছো এতগুলো মানুষের সামনে? ভুল কিছু বলেছি? বাবুরা নিশ্চয়ই এসব জানে না, তো আমাদের দায়িত্ব শিখিয়ে দেয়া। তো প্রথমে কি করবা বড় বাবু? প্রথমে ঘরে ঢুকে বউয়ের ঘুমটা খুলবা। বউ যখন লজ্জা লজ্জা ভাব ধরবে তখন তুমি লজ্জাটা বাড়িয়ে দিয়ে চুমু খাবে। তারপর কি করবে শোনো। এতটুকু বলতেই একে একে গেস্টগুলো চলে যেতে লাগলো। সিলভিয়া মুচকি হাসলো। শুরু থেকে মজা দেখে যাচ্ছে এরা। বিয়ের সেই কখন শেষ, বিদায় হয়ে গেছে ধরতে গেলে। এখনো নাটক দেখতে রয়ে গেছে। মুখ ফুটে সরাসরি বলতে গেলেও মুখ বেঁকাবে। এরা ইঙ্গিতও বুঝবে না। যতদূর দেখা যায় দেখবে, আর সকাল থেকেই এ ওকে বলে মজা লুটাবে। বর্তমানে বরপক্ষের কোনে পক্ষের কাছে লোক ব্যতীত কেউ নেই। সিলভিয়াকে যেন সহ্য হচ্ছে না সাম্যকের। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে সে। মনে হচ্ছে গিয়ে এই মেয়ের মুখটা তুড়ি মেরে বন্ধ করে দিতে পারলে শান্তি পেত সে। তবে তার তো আধ্যাত্মিক কোনো শক্তি নেই। মনের ভাবনাটা মনেই রয়ে যাচ্ছে। কিন্তু সাম্যক হক কখনোই হেরে যাওয়ার পাত্র নয়। তার জীবনে শুধু জেতার মুকুট। নিজের বন্ধুদের ভিডিও কল দিল সাম্যক। কিটকিটিয়ে হেসে এগিয়ে গিয়ে সামিউলকে উঠিয়ে নিয়ে বসলো। ডেজির সামনে ধরে বলল, এই দেখ আমার বড় ভাবি সুন্দর না? কিন্তু সুন্দর হলেও গায়ের রংটা চাপা, আমার মতো ফর্সা নয়। ব্যাপার না, ভাইয়ার সাথে মানাবে। হাসতে হাসতে খানিক অপমান করে যেন বিশ্ব জয় করে ফেলেছে সাম্য। ডেজির কিছুটা মন খারাপ হলেও বড় বোনের ভয়ে হাসি মুখ করেই রইল। পছন্দ হলো না সিলভিয়ার। সে দাঁত বের করে হেসে হাত বাড়িয়ে দিল সাম্যকের গালে। ফর্সা হাতে খানিক মেকআপের প্রলেপ পড়তেই আরো হেসে বলল, এই দেখো তুমি মেকআপ দিয়েছো। তোমাদের দুজনকে যে কেউ দেখেই বলবে তুমি বেশি মেকআপ করে ভূত হয়েছো। আমার বোন কম মেকআপ করে কম সুন্দরী হয়েছে। ব্যাপার না, চাম্মাক সাম্মাক মানেই ভালো লাগা। গর্বটাই হচ্ছে বড়। চালিয়ে যাও। যোগ্য জবাব দিয়ে সিলভিয়া উঠে দাঁড়ায়। সাম্যকের মুখটা দেখার মতোই ছিল। তার মনটা আরেকটু জ্বালিয়ে দিতে সিতাব হো হো করে হেসে উঠল। চরম অপমানিত হয়ে ন্যাকা কান্না করতে করতে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো সাম্য। বেনিফিট খাজা সিতাবের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আপনা আপনি হাসি বন্ধ হয়ে গেল তার। সিলভিয়া আর সেসবে থাকলো না। ইন করা শার্টের ইন খুলতে খুলতে ভেতরের দিকে যেতে লাগলো। বেশি দূর যাওয়া হয়ে উঠল না তার। পূর্বেই সিতাব সবার অগোচরে এগিয়ে এসে নাটকীয় কণ্ঠে বলে উঠল, আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। সিলভিয়া তাকালো। কিছুক্ষণ তাকিয়েই রইল। নাটকীয় অথচ গম্ভীর কণ্ঠে বলল, পকেটে সরকারি রিভলভার। শুনশান নীরবতা। প্রকৃতির ভাব আজ ভালো না। না লস্কর বাড়ির ভাব ভালো। নতুন জামাই নিয়ে কোনো আহ্লাদ নেই, নেই কোনো আয়োজন। তা নিয়ে অবশ্য সামুলের কিছু যায় আসে না। তার যে আজ বাসর রাত, মন তাকে যে কথা ভুলতেই পারছে না। একটু পর পর রোমাঞ্চিত হচ্ছে, আবার দু হাতে মুখ ঢেকে লজ্জা লজ্জা ভাব করছে। কিছুক্ষণ পর পর বিছানায় দাঁড়িয়ে থাকছে, আবার বসছে, আবার পায়চারি করছে, তো নিজেকে আয়নায় দেখছে। কতদিনের শখ তার, বাসর করবে, বউকে রোমান্টিক কথা বলবে। আজ পূরণ হবে বলেই প্যান্ট পাল্টে তার লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে।
কিন্তু বরাবরের মতো ভাগ্য তার সহায় হচ্ছে না। বউ তাকে ঘরে বসিয়ে রেখে সেই যে লাপাত্তা হয়েছে, হারিকেন দিয়েও খুঁজে পাচ্ছে না। তার আর অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ডেজি ঘরে এলো প্রায় 12টার দিকে। পরনে কামিজ, সালোয়ার, গলায় ছোট্ট ওড়না। ডেজিকে দেখা মাত্র এতক্ষণের সব আশা ধূলিসাৎ হতে সময় লাগলো না সামুলের। আহা, কতই না স্বপ্ন ছিল বউ বাসরাতে ঘুমটা দিয়ে বসে থাকবে, সে ঘুমটা উঠিয়ে চুমু খাবে, বউ লজ্জায় বুকে মুখ লুকাবে, সে আনন্দের জোয়ারে ভেসে যাবে। এখন তো মনে হচ্ছে সব উল্টো হচ্ছে। যেখানে ডেজির বসে থাকার কথা সেখানে বসে আছে, সাথে লজ্জাও পাচ্ছে। প্রচন্ড রাগ হলো সামুলের। উঠে দাঁড়িয়ে কোমরে হাত রাখলো। রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল ডেজির দিকে। ডেজি সেদিকে পাত্তাই দিল না। এগিয়ে এসে খাটের এক পাশে শুয়ে পড়ল। এক পলক সামুলের দিকে দেখে পরক্ষণেই চোখ নামিয়ে নিল। বিরক্তি কণ্ঠে বলল, সংসেজি দাঁড়িয়ে আছেন কেন? যাত্রাপালা সেই কখন শেষ? সামুলের মুখ এতটাই হা হলো সে কথা বলতে ভুলে গেল। কি বলছে তার বউ? সে সেজে দাঁড়িয়ে আছে। আশায় বুক পেতে থাকা বুকটা তার হাহাকারে ভরে গেল। হৃৎপিণ্ড ছলাৎ ছলাৎ করে আর্তনাদ করে উঠল। সামুলের জবাব না পেয়ে ডেজি নিভিয়ে রাখা রাগ বাড়ে। টু শব্দ না করে ঘরের লাইট বন্ধ করে দিতেই সামুল লাফিয়ে উঠে ডেজির পাশে বসে যায়। অন্ধকারে ভীষণ ভয় তার। ঢোক গিলে ভয় দূর করতে তখনই তার মনে পড়ে যায় গানের লিরিক্স। 32 পাটি দাঁত বের করে হেসে সুর করে গেয়ে ওঠে, তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ ঘরে যাব মরিয়া। জানালা দিয়ে আসা এক টুকরো আলোয় ডেজি স্যামুয়েলের মুখটার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটার উপর সে রেগেছিল, অথচ ছেলেটা পর্যন্ত বুঝতেই পারেনি। সে জানতো স্যামুয়েল অন্ধকারে ভয় পায়। বেনিফিট খাজা তাকে বারবার সাবধান করে গেছেন। ইচ্ছে করেই এমনটা করেছিল সে। এখন তার তো রাগ হওয়া উচিত, কিন্তু হাতড়ে হাতড়েও নিজের মধ্যে রাগ খুঁজে পেল না। বরং তার এত বড় দামড়া ছেলের এমন কাণ্ড কারখানায় হাসি পাচ্ছে। কোনোভাবেই হাসিটা চেপে রাখতে পারলো না ডেজি। ফিক করে হেসে দিল। সেও চায় না প্রথম রাতটা বরাবরের মতো কাটুক। সব মেয়েরই বাসনা থাকে এই রাত নিয়ে, সেও ব্যতিক্রম নয়। গলা ছেড়ে সেও তাল মিলিয়ে বলল, ভয় কেন পাও দামড়া ছেলে আধার দেখিয়া, আমি রূপের জাদু আনবো তোমায় নিতে ভাসাইয়া। স্যামুয়েলের মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে, সে মারা যাচ্ছে। বউয়ের কণ্ঠে এমন সুরের গান শুনে তার খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। অন্ধকারের ভয় তার কখন কেটে গেল, কিন্তু আজকের রাতটা তার শখের রাত হতে পারল না। অতি খুশিতে উত্তেজিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল ডেজির পায়ের উপর। আহম্মক হয়ে নিশ্চুপ রইল ডেজি। ঠিক বুঝে উঠতে পারলো না কি থেকে কি হলো, অজ্ঞানী বা হলো কেন। ছাদে বসে সিগারেট টানছিল সীতা। সেও তার ছোট বোন সাম্মাক বড় ভাইয়ের সাথেই রয়ে গেছে। বেনিফিট খাজা বড় ছেলের অসুবিধা হবে বিধায় দুজনকে কড়া নির্দেশ দিয়েছেন। এরপর থেকে রেগে মেগে আগুন সে। কথা ছিল আজ বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে সে বেরিয়ে পড়বে বন্ধুদের সাথে। ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। একের পর এক ফোন আসছে, সে ধরতেও পারছে না। কি জবাব দিবে? রাগ নিবারণের জন্যই ঠোঁট পোড়াচ্ছিল। ছাদের মেঝেতে 6টা সিগারেটের পোড়া অংশ পড়ে আছে, তবুও সে থামছে না। ভালো লাগছে খেতে। এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পায় সীতা। ঘাড় ঘুরে পেছনে তাকায়। সম্ভবত ডেজির মামাতো বোন হবে। শুনেছিল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। মেয়েটা কানে ইয়ারফোন গুঁজে কারোর সাথে কথা বলতে বলতে ছাদের এক কোনায় চলে যায়। বেশি দূরত্ব না হলেও সীতাবকে এখনো দেখেনি। সীতাব হাসে, সময় কাটানোর লোক পেয়ে গেছে। ধীর গতিতে এগিয়ে যেতেই চমকে ওঠে প্রিয়া। বুকে থুথু দিয়ে এক পা পিছিয়ে যায়। পরক্ষণে সীতাব দেখে কে মুচকে এসে উল্লাসিত কণ্ঠে বলে, আরে আপনি? বেয়াই একা একা ছাদে দাঁড়িয়ে আছে, বেয়াই কি ঘরে বসে থাকতে পারে? বন্ধুদের সাথে কথা বলছিল প্রিয়া। এখনো তারা কলে থাকায় শুনতে পায়। প্রিয়া শুকনো ঢোক গিলে বলে, আপনি আগিয়ে ছিলেন ছাদে? ছিলাম তো, তবে মনে হলো এত সুন্দর একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে, পাহারা দেওয়ার জন্য হলেও আমার আসা দরকার, চলে এলাম। প্রিয়া ফিক করে হেসে ফেললো। ভেঙচি কেটে বলল, ফ্লার্ট করছেন? আশ্চর্য, এখনকার মেয়েরা এই একটা শব্দ যেখানে সেখানে ব্যবহার করে, শব্দটাকে নষ্ট করে ফেলছে। সুন্দরকে সুন্দর বলবো না? অবশ্যই বলবো। আপনি সুন্দর, তাই আমার চোখ সার্থক হয়েছে। চাঁদনি রাতে এরকম সুন্দর পরীর সাথে গল্প করাটাও ভাগ্যের ব্যাপার। প্রিয়া আপ্লুত, ব্লাশিং করছে। কেউ যে তাকে এভাবে সুন্দর বলবে সে ভেবেছিল। ঠোঁটে মুচকি হাসির রেশ। হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে প্রিয়া বাঁকা হাসে। বলেছিল সে নাকি ছেলে পটাতে পারবে না, আজ দেখিয়ে দিবে। হেসে বলল, আচ্ছা তাই তো, গার্লফ্রেন্ড নেই আপনার? এই যে মেয়েদের আর একটা সমস্যা, কোনো ছেলে কথা বলতে আসলেই প্রশ্ন করবে, আপনার গার্লফ্রেন্ড আছে কেন?
এখানে গার্লফ্রেন্ড নামক প্যারার কথা আসবে কেন? গার্লফ্রেন্ড থাকলে কি আমি আপনার সাথে কথা বলতে পারবো না? কোন আইনে নিষিদ্ধ? গার্লফ্রেন্ড প্যারা? অবশ্যই প্যারা। সারাদিন ঘ্যান ঘ্যান, কাজ নাই, টুংটাং করতেই থাকা লাগবে। যাই হোক, সেসবে না যাই। আচ্ছা, আপনার কাছে সুন্দর মানে কি? আমার কাছে সুন্দর সব। চোখে রঙিন চশমা, যেদিক তাকাবো সেদিকই চমৎকার। যেমন এই যে আপনি চমৎকার একজন সুন্দরী নারী। প্রিয়া একদম গদগদ হয়ে গেছে। কেউ এভাবে বলে? ফট করে বলে ওঠে, আমারও বয়ফ্রেন্ড নেই, যদিও ইচ্ছে ছিল, কিন্তু আপনার মতো ভালো ছেলে পাই নাই। শীতাবের চোখ ছোট হয়ে এলো। বিরক্তিতে শব্দ করে রেলিং থেকে সোজা হয়ে দাঁড়ালো। ঘন মাথা নাড়িয়ে হাঁটা ধরলো ছাদের ওপাশ। প্রিয়া হতভম্ব হয়ে গেল। গলায় অবাকতা মিশিয়ে বলল, চলে যাচ্ছেন যে? শীতাব দাঁড়ালো না, পিছুও ফিরল না। সিগারেটে এক টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আপনি যেদিকে যাচ্ছেন আসলে ওইদিকে যাওয়ার মতো পা অথবা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি এবার আসতে পারেন। চরম অপমান বোধ হয় প্রিয়ার। প্রিয়ার বন্ধুরা একযোগ হেসে উঠতেই লজ্জায় মরিমরি অবস্থা হয় তার। এই জন্যই বলে, অতিরিক্ত ভাবিস না প্রিয়া, দেখে জেনে বুঝে তারপরে কো। নিজের উপরে প্রচন্ড রাগ হয় প্রিয়ার। রাগে হনহন করে নিচে চলে যায়। শীতাব বুঝতে পারে, নিজ মনেই বিড়বিড় করে বলে ওঠে, মেয়ে মানুষ আসলে অতিরিক্ত বুঝে। এদের সুন্দর বললেই মনে হয় প্রেম করতে উঁত পেতে আছি। আরে ভাই, সুন্দরকে সুন্দর বলবো না, তাই বলে 2 মিনিটের কথায় প্রেম হয়ে যাবে? আবাল মার্কা। আবার মনে সুখী সিগারেট টানতে থাকে শীতাব। সময় কয়েক মিনিট পেরিয়ে যায়। গমগমে এক কণ্ঠ বেশি আসে, সিগারেট খাওয়া ক্ষতিকর। কণ্ঠটা পরিচিত। শীতাবের ঠোঁটের ভাঁজে হাসি খেলা করে। পিছু ফিরে সিলভিয়াকে দেখে রেলিং এ ঠ্যাস দিয়ে দাঁড়ায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আরেকটা সিগারেট ধরায়। আর অবশিষ্ট নেই। বলে, মনে শান্তি লাগে? ক্যান্সার হওয়ার সম্ভাবনা। শীতাব প্যাকেট এগিয়ে দেয় সিলভিয়ার দিকে। অদ্ভুত ভঙ্গিমায় হেসে বলে, উপরে লেখা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, অথচ সরকার ঠিকই ক্ষতিকর তৈরির লাইসেন্স দেয়। আবার দেখো, আমি জানি প্রেম, স্বাস্থ্য বা মন যেটাই বলো দুটোর জন্যই ক্ষতিকর, তবুও মন ঠিকই প্রেম বাড়ানোর লাইসেন্স দেয়। আগের মতোই আছিস? বাজামি এখনো যায়নি? যাওয়ার কথা? অবশ্যই। আমি তোর থেকে গুনে গুনে 2 বছরের বড়। সেই কোন ভার্সিটি লাইফের ভালো লাগা পিছু ঘোরা এখন মনে থাকার কথা না। পাক্কা 1 বছর তোমার পিছু ঘুরেছি সিলভিয়া রেড। তুমি তখন ফাইনাল ইয়ার আর আমি দ্বিতীয়। কোনো এক রক্তিম ভোরে তোমাকে দেখেছিলাম, সেই থেকে তোমার পিছু লেগেই আছি। অথচ তোমাকে বোঝাতে পারছি না এটা আমার ভালো লাগা নয়, মোহ নয়, ভালোবাসা। থাপড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেবো, বেয়াদব ছেলে। সিনিয়র আমি তোর, সম্মান দিয়ে কথা বলবি। নাম ধরে ডাকছিস কোন সাহসে? একদম ইফটিসিং এর মামলায় ঢুকিয়ে দেবো। রেগে গেছে সিলভিয়া। ছেলেটা 2 বছর থেমেছিল মধ্যে। সেও অনার্স শেষ করে প্রস্তুতি নিচ্ছিল চাকরির। 2 বছর পার হয়ে গেছে, এখন আবার এই ছেলে এসে জুটেছে। শেষের কথা শুনে শীতাব মাথা চুলকে বিড়বিড় করে বলে, হয়েছে। এক পুলিশ আগে হুমকি দিত প্রিন্সিপালের, এখন দেয় কারাগারে। সিলভিয়া শুনতে পায় না, নিজ থেকে আবার বলে, তোর ওই দামরা ভাইয়ের বিয়ের প্রস্তাব তুই এই বাড়িতে পাঠিয়েছিস না? ছি, একজন পুলিশ অফিসারের মুখে কি সব ভাষা! পুলিশের মুখের গালি শুনলে এক্ষুনি আত্মহত্যা করবি। ফাউল কথা না বলে যা বলছি উত্তর দে। হ্যাঁ দিয়েছি তো, ভেবেছিলাম 1 কাজে 2 কাজ করে নিব, তা তুমি সব বানচাল করে দিলে। মমের মাথায় নিশ্চয়ই যৌতুকের কথাটা দাদি ঢুকিয়েছে, আর সে নিয়েই তোমার সাথে ঝামেলা। এখন আমি মমকে কি করে বলি তোমার ছেলে সিলভিয়া রেডকে 3 বছর ধরে ভালোবাসে, আমাকে ত্যায্যপুত্র করে আবার মস্তিষ্ক নিয়ে ফুটবল খেলবে? বেনিফিট খাজার মাথায় এসবের প্ল্যানই বেশি থাকে। সিলভিয়ার হাসি পেলেও হাসলো না। ঠাস করে চর বসালো শীতাবের গালে। শীতাব হতভম্ব হয়ে বলল, এই নিয়ে তোমার হাতের 139 নম্বর চড় আমার গালে পড়লো। একবার বিয়েটা করে নি, চড়গুলো কে কি করে চুমুতে পরিণত করতে হয় এই শীতাব যাবি ভালো করে জানি। কথাটার সমাপ্তি ঘটতে আরেকটা চর বসালো সিলভিয়া। রেগে বলল, 140। স্বপ্ন দেখা বন্ধ কর। সরকারি রিভলভারের সরকারি গুলি একদম ব্যক্তিগত হিটপিন্ডে ঢুকিয়ে দেব। সিলভিয়া রেগে বড় বড় পা ফেলে হাঁটা ধরে। শব্দ করে হেসে ওঠে শীতাব। গলা উঁচিয়ে বলে, তাহলে তো তুমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। হৃৎপিণ্ডে যে তুমি থাকো আমার সিলসিলা রানী। নামের বিকৃতি শুনে রক্তিম চোখে তাকায় সিলভিয়া। শুকনো ঢুকিলে শীতাব মুখ চেপে ধরে হাত দিয়ে পরক্ষণে তাড়াহুড়ো করে বলে ওঠে, না না, আমার সিলভিয়া রেড। মাথায় বরফের এক টুকরো ফেলে রেখে অস্থির চিত্তে পায়চারি করছেন বেনিফিট খাজা। চোখ তার অসম্ভব বড়, বরফ গলে চুয়ে চুয়ে পানি পড়ছে, সেদিকে খেয়াল নেই। ড্রয়িং রুমে জড়সড় হয়ে বসে আছেন মনসুর হক।
চানহক ও তার স্ত্রী পরিবানু, চানহকের 2 মেয়ে কোনো রকম পালিয়ে ঘরের দরজা টেনেছে। এত বড় অপমান, এত বড় হার কিছুতেই মানতে পারছেন না বেনিফিট খাজা। মনে হচ্ছে সিলভিয়ার মাথাটা ফাটিয়ে দিতে পারলে, আবার কখনো মনে হচ্ছে বরফের ওপর মেয়েটাকে শুয়ে রাখতে পারলে, না হয় ফুটন্ত গরম পানিতে চুবিয়ে রাখতে পারলে। সবচেয়ে বেশি রাগ তো তার সামিউলের উপর হচ্ছে। পায়চারি করতে করতে তিনি বললেন, কত বিগ হারামি আমার সন। কোনো প্রতিবাদ করলো না। হোয়াই ফাদার ইন ল হোমে থাকার জন্য ডান্সিং করে উঠলো। মিল্ক ব্যানানা দিয়ে কালসাপ পুষেছে। মাদার থেকে ওয়াইফ বেশি বিগ হয়ে গেল। মি যে 10 মান্থ বেলিতে রাখছে তার কোনো দাম নাই। এরকম সন কারো বেলিতে না আসুক। আবার স্বামীকে উদ্দেশ্য করে বলেন, ইউ মাদারের মনু, ইউ মাদার ভক্ত, বাট ইউর সন নট মাদার ভক্ত। আমার লাইফ অবহেলা পেতে পেতেই গোয়িং। এই আমার কপালে ছিল। এর আগে আমি নো মোর হলাম না। হোয়াই মাই আল্লাহ। আবার একা একা মন খারাপ করে বলছেন, মাই সন, ইউর কি কষ্ট হচ্ছে? মাদারকে ফরগট করে দিও। ইউকে রেখেই চলে এলাম। আই এম এ পচা মাদার। শেষের কথাটা শুনে মনসুর হক ফিক করে হেসে দিয়েই যেন নিজের কাল ঘটালেন। বেনিফিট খাজা চশমা ভেদ করে এমন ভাবে তাকালেন, মনসুর হক এক ছটকায় ছোট ভাইকে জড়িয়ে ধরলেন। আজ তার আর রক্ষে নেই। হলো তাই। বেনিফিট খাজা গর্জে বলে উঠলেন, ইউ মাদার ইন লোর মনু, তোমাকে আজ করব তনু তনু। বলেই তিনি এগিয়ে যাবেন, এর আগেই ফ্যাচপ্যাচে কণ্ঠে ডেকে ডেকে উপস্থিত হলেন চায়না বেগম। আমার মনু আইস, আমার চাঁদে আইস, কই কই দেখি আমার মানিক রে। বেনিফিট খাজা মুখ বেঁকিয়ে প্রস্থান করলেন। শাশুড়ির এই ঢং তার মোটেও পছন্দ নয়। চায়না বেগম ছেলেদের মুখের অবস্থা দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে। ব্রুকুচকে তিনি বলেন, কই রানী ফিট খা কই? আম্মা, তুমি আবার এই নামে ডাকো? তো কি রাখবো? রানী ফিটকা কি ফিট খাইছে নাকি? আমার নাতি বউ কই? মনসুর হক সবটাই বলেন। চায়না বেগমের রাগ যেন আকাশ ছুবে। মেয়ে বাড়ির লোকের এত গোমর কেন থাকবে? তিনি গলা উঁচিয়ে বলেন, ফিটকা কইছিল, মুখে কথা ছিল না। তাড়াতাড়ি আমার নাতির রান্নার ব্যবস্থা করো, নাইলে তোমাদের 2টারে সহ ওই ফিটকারে ফিট কইরা ছাড়বো, এই বলে রাখলাম। ঘর থেকে বেনিফিট খাজা সব শুনতে পান। এমনি তার মাথায় আগুন। তার উপর শাশুড়ি এমন কথায় রাগে যেন দাউ দাউ করে আগুন জ্বলে। বরফ টুকরা ইতিমধ্যেই গলে গেছে। তিনি ড্রয়িং রুমে উপস্থিত হয়ে কোমর হাত রেখে গজগজ করে বলেন, চায়না কোম্পানির চোরাই মাল চুরি করা চোরের মতো অতি বুদ্ধিসম্পন্ন মহিয়সী নারী চায়না বেগম। ইউকে আমি সাবধান করে দিচ্ছি, আমার নেইমের এমন বিকৃতি করলে মি ইউকে চায়নায় রেখে আসবো। কি বলো তুমি? ফিটকা আজ তোমার একদিন কি আমার একদিন? শাশুড়ির কথায় শাড়ির আঁচল কোমরে গুজে বেনিফিট খাজা এগিয়ে আসেন। দ্বিগুণ তেজ নিয়ে বলেন, চায়না কোম্পানির জন্যই টুডে মির এত অপমান সহ্য করতে হলো। ইনি মিকে বলেছিল বাইকার ল্যাপটপ চাইতে, নাও মিকে রাগ দেখানো হচ্ছে। চায়না বেগম এবার একটু থামলেন। সাথে সাথে বেনিফিট খাজাও চুপ করে নিজের রুমে চলে গেলেন। ছেলে মেয়ের জন্য তার মন ভীষণ পুড়ছে। কি করছে কে জানে। রান্না করছিলেন সীমা শিকদার, তাকে সাহায্য করছিলেন ভাইয়ের 2 বউ। এই সময় শীতাব গলা উঁচিয়ে ডাকতে ডাকতে রান্নাঘরে এলো। শাশুড়ি, ও শাশুড়ি, কই তুমি? সীমা শিকদার ঠিক বুঝে উঠতে পারলেন না কাকে ডাকছে ছেলেটা। ব্রুকুচকে বললেন, তুমি কাকে ডাকছো? ও সরি, শাশুড়ি নয়, ভাইয়ের শাশুড়ি হব। বলেই হে হে করে হেসে উঠল। সীমা শিকদার কিছুক্ষণ ভাবলেন ছেলেটার মতলব ভালো না। ঠিক তখনই শীতাব ভাবনাটা বাড়াতে না দিয়ে বলল, আসলে কি বলে ডাকবো বুঝতে পারছিলাম না তো, তাই আর কি। সীমা শিকদারও এবার হাসলেন। শীতাবের চিবুকে হাত বুলিয়ে বললেন, আন্টি বলেই ডেকো। শীতাব বাধ্য ছেলের মতো মাথা কাত করে বলে, আমার খিদে পেয়েছে আন্টি। ছেলেটাকে ভীষণ ভালো লেগে যায় তার। কেমন আপন ভেবে সব বলছে। টেবিলে নাস্তা দিতেই শীতাব আগে ভাগে খেয়ে নেয়। একদম খিদে সহ্য করতে পারে না সে। এবার একটু ভাইয়ের খোঁজে যাওয়া দরকার। কালকের ঘটনার পর আদৌ ঠিক আছে কিনা কে জানে। দরজায় টোকা দেয় কয়েকবার, সারা শব্দ নেই। জোরে ধাক্কা দেয়। পিট পিট করে চোখ খুলে সামিউল। নিজেকে ফ্লোরে দেখে চমকে উঠে সে। মনে পড়ে যায় কালকের রাতের কথা। ভয়ে বারবার ঢোক গিলে দরজা খুলে দেয়। ছোট ভাইকে দেখে একটু সাহসও পায়। জাপটে ধরে বলে, তুই বাড়ি যাব কখন? বাড়ি যাবা মানে? 1 বছর থাকবে। আবল তাবল বকিস না, আজ বাড়ি ফিরবো। শীতাব উত্তর কাটতে পারে না। তার পূর্বেই ডেজি ঘুম থেকে উঠে পড়ে। একে তো তার কালকের রাতে স্পয়েন্ট হলো, তার উপর ওই বাড়িতে যাওয়ার কথা শুনেই রাগ বেড়ে যায় তার। ক্ষোভ মিশিয়ে বলে, আমি ওই বাড়িতে যাব না। আপনার মা আমাকে রেখে যেতে চেয়েছিল, দেখেননি? আপনি গেলে যান।
আমি বাপের বাড়িই থাকবো। সামিউল স্ত্রীর দিকে তাকায়, শান্ত স্বরে বলে, তা হয় না ডেজি। হবে না কেন? কালকে অপমান আমি ভুলিনি। আপনি এবং আপনার ওই ফাউল মা পার পাবেন না। মায়ের সম্পর্কে এমন শুনে আগুন চোখে তাকায় সামিউল। ডেজি পাত্তা দেয় না। বোকা বোকা কথা বলা ছেলেটা রাগ থাকতে পারে কিনা ডেজির সন্দেহ। সামিউল গম্ভীর তেজি গলায় বলে, ভালো করে কথা বলো ডেজি, আমার মা হয় উনি। হ্যাঁ জানি জানি, আপনার ওই জোকার মা, যার কথা বলার ঠিক নেই, ন্যায় অন্যায় বোঝে না, অন্য নারীকে সম্মান করতে জানে না। ডেজি আমি সাবধান করছি, ঠিক করে কথা বলো। কি করবেন? আপনার মুরদ আছে? মেরুদণ্ডহীন আপনি। হবু বউয়ের সম্মান রাখতে পারেন না, এখন মায়ের কথা শুনে রাগ হচ্ছে। সামিউলের সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। তেরে এসে ধমকে উঠতেই কেঁপে উঠল ডেজি। রাগ তার তবুও কমলো না, হন হন করে বাইরে চলে গেল। শীতাব শুধু দেখেই গেল, কিছুই বলতে পারল না। সামিউল বলল, সাম্মাকে বলো রেডি হতে, একটু পরেই রওনা হব। ভাইয়া পাগলামি করো না, মাথা ঠান্ডা করো। ভাবির এখানে দোষ থাকলেও পুরো দোষ কিন্তু নয়। কালকে সে যেমন দেখেছে এসব বলা অসম্ভব কিছু না, না বলাই অস্বাভাবিক লাগতো। মানুষ রাগ থেকে তো যা খুশি বলে। ভাবি কি আমাদের সাথে মিশেছে? মিশলে তো বলতে পারবে বম কেমন, আমরা কেমন। আর তোমার ব্যাপারে ধারণা করাও ভুল নয়। তোমার বমের সামনে প্রতিবাদ করা উচিত ছিল, সেখানে তুমি চুপ ছিলে। এখন ভাবির ধারণা হতেই পারে তুমি তার সম্মান রাখতে পারবে না। আর এখানে মমেরও দোষ নেই, মম তো আগে থেকেই এমন। যৌতুকের বিষয়টা দাদি মমের মাথায় ঢুকিয়েছে, না হলে কাল এমন করতো না কখনোই। যার যার জায়গা থেকে তোমরা ঠিক। পরিস্থিতি বামে ছিল, এখন তুমিও যদি ভাবির ভুল ধারণাটা না ভেঙে অভিমান করো তাহলে সম্পর্কে শান্তি আসবে না। কয়দিন পর বাচ্চার বাপ হবা, এখন তোমাকে এসব বোঝাতে হয়? শেষের কথাটা কি এক বিরক্তি। সামিউল ভাইয়ের কাপ চাপটা মুচকি হাসে, বলে, বাব্বা, আমার ভাইয়ের দেখছে অনেক বুদ্ধি। হ্যাঁ, সংসার কিভাবে করতে হয় জানা আছে। তাড়াতাড়ি বিয়ে একটা করিয়ে দাও, পরের বছরই তোমাকে চাচ্চু ডাক শোনাবো। আল্লাহ জানে তুমি এত তাড়াতাড়ি পারবা কিনা। সামিউল চোখ ছোট ছোট করে তাকায়। শীতাব দাঁত বের করে হাসে। সামিউল ঠাস করে চর বসায় পিঠে। ব্যথায় পিঠ বেঁকিয়ে রাগ দেখায় শীতাব। পরক্ষণেই দুজন ফিক করে হেসে দেয়। কারো কাশির শব্দে দু ভাই দরজায় তাকায়। সিলভিয়া দাঁড়িয়ে আছে। সিলভিয়াকে দেখেই শীতাবের মনের ভেতর সুরসুর করে প্রশান্তির হাওয়া ঢুকে পড়ে। সিলভিয়া বলে, খেতে আসুন। সামিউল মাথা নেড়ে হাঁটা ধরে। বউয়ের রাগও ভাঙাতে হবে। শীতাব সিলভিয়াকে একা পেয়েই বলে, আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। দাঁতে দাঁত চেপে সিলভিয়া কিছু বলবে পূর্বে শীতাব হে হে করে হেসে বলে, আমি জানি আপনার পকেটে সরাসরি সরকারি রিভলভার, সরকারি গুলি, কিন্তু আমার বুকটা সরকারি নয়, ব্যক্তিগত। তাই আপনার ব্যক্তিগত রিভলভার দিয়ে যদি ঝাঁঝরা করতে পারেন, এই শীতাব যাবি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিবে। সিলভিয়া কথা বাড়ায় না। এই ছেলে কথা বললেই কথা বাড়ানোর সুযোগ পাবে। শীতাব আবার পেছন থেকে বলে, জাস্ট এক সপ্তাহ, এরপর দেখো সিলভিয়ারের তুমি নিজেই আমাকে বিয়ে করবে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। সিলভিয়া তাচ্ছিল্য হেসে চলে যায়। চরম অপমানিত হয় শীতাব। মেয়েটা তাকে গুণতাই ধরছে না। মনে মনে বিশাল প্ল্যান করে হাসতে হাসতে ছাদের দিকে চলে যায় শীতাব। বিড়বিড় করে বলে, এবার বুঝবা সিলসিলা রানী। বউ নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছে সামিউল। প্রায় 10 মিনিট হলো। বেনিফিট খাজার কোনো খবর নেই। শীতাব গিয়েছে বুঝাতে, এখনো নামেনি। চায়না বেগম সোফায় বসে গজগজ করছেন। ছেলের বউয়ের এমন ঢং তার মোটেও পছন্দ নয়। মনসুর হক উদাস ভঙ্গিমায় বসে আছে। কাল রাত আর নিজের ঘরে জায়গা জুটেনি। সোফায় কোনো রকম শরীরটা চালিয়ে নিতে হয়েছে। সকাল সকাল যে বড় ছেলে বউ নিয়ে চলে আসবে তাও বুঝতে পারেননি। অপেক্ষা করছেন ছোট ছেলের। একমাত্র সেই চাটুকারিতার সহিত মমকে মানাতে পারে। দরজার বাইরে দাঁড়িয়ে শীতাব বেনিফিট খাজার অপেক্ষা করছে। টু শব্দ নেই, কথার জবাব নেই। তার কথা শুনছে কিনা তাও বুঝতে পারছে না শীতাব। ধৈর্য তার বিশাল হলো, এবার রাগ যেন তীর তীর করে বাড়ছে। কিছুটা রেগেই বলল, তুমি দরজা খুলবে না তো আমি আজই বাড়ি ছাড়বো, 1 মাসের মধ্যে আসবো না। এতক্ষণ চুপ রইল। ছেলের বাড়ি ছাড়ার কথায় চুপ থাকতে পারলেন না বেনিফিট খাজা। আবার সমস্ত রাগ ফুলে দরজাও খুললেন না। বললেন, ইয়েস ইয়েস, না তো মমকে দরকার নো। গো গো, চলে যাও। মাদার নো মোর হয়ে যাবে, তখন বুঝবে বেনিফিট খাজা কি ছিল। শীতাব নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো। আহ্লাদে কণ্ঠে বলল, তুমি জানো মম, আমি তোমাকে কত ভালোবাসি। আমার কথাটা তো শুনো। ভাবিকে বরণ করে নাও, তারপর তুমি দেখাবে আসল খেল। কত অপমানিত হতে হয়েছে তোমাকে, ভুলে গেলে? আগে বাড়িতে তুলো, তারপর মন মতো অত্যাচার করবে। দরকার পড়লে ভাইয়াকে আবারও বিয়ে করাবো।
পুরুষের 4 বিয়ে জায়েজ আছে। ওই এসপি সিলভিয়া রেডও তখন কিছু করতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছো মম? তখনই দরজাটা খুলে গেল। শীতাব স্বস্তির নিঃশ্বাস ফেলে মুচকি হেসে তাকালো। বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এক রাতেই কি অবস্থা করে ফেলেছেন। শীতাব এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। ছেলের সান্নিধ্য পেয়ে বেনিফিট খাঁচা জর্জর করে কেঁদে দিলেন। এ পর্যন্ত এমন কোনো রাত যায়নি ছেলে বাড়িতে নেই, সে ঘুমিয়েছে। এমনও দেখা গিয়েছে চাকরি সূত্রে কোথাও গেলেও সেও ছেলের সাথে চলে গিয়েছে। এতে সবার রসিকতার সম্মুখীন হলো, তার কোনো যায় আসে না। নিজের মনের শান্তি ব্যতীত সমাজকে সে কখনোই প্রাধান্য দেয়নি। মায়ের কান্নায় শীতাবের মনটাও খারাপ হয়ে গেল। চোখের জল মুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, এসে গেছি তো মম, আর কেঁদো না, চলো বরণ করবে। বেনিফিট খাঁচার শব্দহীন ছোট ছেলের হাত ধরে এগিয়ে যান। সিঁড়ি ভেঙে নিচে নামতেই শাড়ি পরিহিতা নারীকে দেখে তিনি কিছুক্ষণ তাকিয়ে থাকেন। পরক্ষণেই শাশুড়ির দিকে তাকান। চায়না বেগম মুখ বেঁকিয়ে তাকিয়ে আছেন দেখে ভেঙচি কেটে এগিয়ে যান দরজার দিকে। সামিউলের দিকে ভুল করেও তাকান না। নিঃশব্দে মিষ্টি মুখ পরিয়ে সোফায় বসেন। ছেলের মুখে অত্যাচারের কথা মনে হতেই বলেন, এই যে ডেজি বেজি, ইউকে খুব গুড করে বলে দিচ্ছি, মেয়ের মাউথের উপর কথা বললে একদম ফাদার হোমে পাঠিয়ে দিব। মি বেনিফিট খাজা এই হোমের কর্ত্রী, এই চায়না কোম্পানি মিল্ক রাইস। একে তো নামের এমন বিকৃতি, তার উপর বাড়ির ভেতরে না ঢুকতে বাপের বাড়ি পাঠানোর হুমকি। ডেজির মনটি ভেঙে চুরে খান খান করে দিল যেন। তারপর রাগও এসে বাসা বাঁধল। শান্ত প্রখর দৃষ্টিতে স্যামুয়েলের দিকে তাকাতেই স্যামুয়েল মাথা নিচু করে নিল। মেয়েটি আসতে চায়নি, সিলভিয়া জোর করে পাঠিয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের বাসস্থান। অভিমানে ডেজিও কথা বাড়ায়নি, চলে এসেছে। পরিস্থিতি অন্যদিকে যেতে দিল না শীতাব। ডেজির হাত ধরে উপরে চলে গেল। বড় ভাইয়ের রুমে এনে বুঝানোর সুরে বলল, তোমাকে একটা কথা বলি ভাবি, 2 দিন সময় নিয়ে আমাদের পরিবারকে একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার এত এত অভিযোগ একটাও খুঁজে পাবে না। ডেজি অবাক হয়ে তাকায় শীতাবের দিকে। ছেলেটার মাঝে সবসময় একটা চোর চোর ভাব থাকে। বুকে দুহাত বেঁধে বলে, তোমার মতলবটা কি বলো তো? মাথা চুলকায় শীতাব। বিছানার এক পাশে শুয়ে পড়ে। ভূমিকাহীন বলে, শুনো, আমি অন্যান্য দেবরদের মতো এত রয়ে শুয়ে চলতে পারবো না। আমার স্বভাবে এমন নেইও। আমি বেপরা চলতে পছন্দ করি। আমার মর্জি মতো কিছু না হলে আমি ঠিক মানতে পারি না। এইচএসির পর আব্বু বাইক কিনে দিতে চেয়েছিল, কিন্তু খবর পায় এত অ্যাক্সিডেন্ট হয়, তাই কিনে দেয়নি। সেই রাগে আমি এই বছর অনার্স ভর্তির আবেদনই করিনি। তাহলে ভাবো কতটা জেদি। শীতাব থেমে ডেজির অবাকতায় ঘেরা মুখশ্রীর দিকে তাকালো। ঠোঁট বেঁকিয়ে হেসে আবার বলল, তারপর বাইক কিনে দেয়, পরের বছর অনার্স ভর্তি হয়। আমি হলাম পরীক্ষার আগের দিন পড়তে বসার লোক। এমনও পরীক্ষায় গেছে ফোন দেখে টুকলি করে লিখে ফার্স্ট ডিভিশন পেয়েছি। কোনো স্যার ধরতে পেরে খাতা নিয়ে নিতে চাইলে উপর কর্মকর্তার এক নাম জেনে রাখতাম, সেগুলো ব্যবহার করে চুপ করে রাখতাম। অবশ্য বন্ধুরা ছাড়া পসিবল ছিল না। এমন করতে করতে আমি এখন ফাইনাল ইয়ার। আমাকে সব বলার মানে কি? মানে অবশ্যই আছে। শীতাব যাবে হয়তো কাজ বা কথা কোনোটাই করে না, বলে না। অনার্স 2য় বর্ষে উঠার পর একটা মেয়েকে ভালো লেগে যায়। বেপরা শীতাব তখন প্রেম শব্দের গভীরতা জানে না। মেয়েটা বুকের উপর এমনভাবে জেকে বসলো, মাসে একবার ভার্সিটি না যাওয়া ছেলেটা প্রতিদিন ভার্সিটি যাওয়া শুরু করলো। নিয়ম মাফিক ঘুম থেকে উঠতে শুরু করলো। হাতে বকাটে ব্রেসলেটের বদলে ঘড়ি রাখতে শিখলো। টাইম মেপে যেতে হবে তো মেয়েটির সামনে। একটা বছর মেয়েটির পেছনে আধা জল খেয়ে পড়েছিলাম। 138টা চড় ছাড়া কিছুই পাইনি। আরও হারিয়েছি। কি হারিয়েছি জানো? মেয়েটি ভালো ভদ্র থাকলে কি হবে, বন্ধুরা ছিল বদের হাড্ডি। 1 বছরে সারারা আমার 24,335 টাকা হাতিয়ে নিয়েছে। ও সরি, লাস্ট দিনের শেষ সময় মেয়ের এক সুন্দরী বান্ধবী আমার থেকে 30 টাকার গাড়ি ভাড়াও নিয়েছিল। তাহলে 24,365 টাকা। মানে একটা বছর চালাক ধুরন্ধর চাটকারিতায় প্রথম থাকা শীতাব জাবিকে বলদের মতো ব্যবহার করেছে এরা। শুধুমাত্র আমার ভালোবাসার সুযোগ নেই। হাঁপিয়ে গেছে ছেলেটি। ডেজি এবার ফিক করে হেসে দিল। ছেলেটা কেমন অকপটে সব স্বীকার করছে। শীতাব আবার নিজের মতো বলল, আরও আছে। মোট 3 বছরে ওই মেয়ের পেছনে আমার গাড়ি ভাড়ার জন্য 45,622 টাকা খরচ হয়েছে। তার উপর আব্বুর কাছে মিথ্যে বলে যখন টাকা নিতাম, বন্ধুরা সাক্ষী দিত, ওই শালাদেরও কমিশন দিতে হতো। 3 বছরে কমিশন বাবদ 13,011 টাকা খরচ হয়েছে। শপিং মলে গেলে মেয়েলি কিছু পছন্দ হলে মেয়ের কথা স্মরণ করে খালি হাতে ফিরতে পারিনি। জামা, জুতো, শাড়ি, শোপিস, লিপস্টিক, নেল পলিশ কিনতাম। নিজের আলমারিতে জায়গা হলো না, মিথ্যে বলে আরেকটা আলমারি কিনলাম। এইসব বাবদ 18,077 টাকা খরচ হয়েছে। এখানে মাল বহন খরচও আছে। তারপর আসি খাবারের। কোনো কিছু হলে বুকটা মুচড় দিয়ে উঠত।
প্রাণ পাখি থাকলে তো সেও আমার সাথে খেত, অবিচার করতে পারিনি। একটার বদলে 2টা কিনতাম, রেস্টুরেন্টে গেলে 2টো অর্ডার দিতাম, সিগারেট খেলেও 2টো একসাথে ধরাতাম। এখানে 3 বছরে মোট 13,004 টাকা খরচ হয়েছে। 3 বছরে ছুটকি ছাটকি করে মোট খরচ হয়েছে 1,14,069 টাকা। শীতাব কিছুক্ষণ ভাবলো, তারপর আচমকা উঠে বসে পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ ঘাটলো, তারপর বলল, আরও আছে। ওই মেয়ের পরীক্ষায় যখন ফার্স্ট ক্লাস পেল তখনকার ট্রিট, চাকরিতে যখন টিকলো তখনকার ট্রিট দিয়ে মোট খরচ হয়েছে 4,089 টাকা। সাথে 3 বছরে 3বার বার্থডেতে কেক বেলুন খাবার বাবদ 6,822 টাকা। 1,24,990 টাকা আমার জলাঞ্জলি গিয়েছে। এখন তুমি বলো, এই মেয়েটাকে আমার ছেড়ে দেওয়া উচিত? ডেজি সাথে সাথে বলল, একদম নয়। মেয়েটা রাজি হচ্ছে না কেন? এই যুগে বয়স কোনো ফ্যাক্ট হলো? মাত্র 2 বছরের ডিফারেন্স। আমি ভাবি সেটাই বলি, মেয়ে প্রেম করে না, ভালোবাসার মানুষ নেই, তাহলে এই শীতাব জাবিকে মেনে নিতে সমস্যা কি? কালকেও আমাকে 2 চড় মেরে 140 মিল করেছে। ভাবি আমার কি উচিত নয় চড়টাকে চুমুতে পরিণত করে ফেরত দেওয়া? অবশ্যই উচিত। তোমার এই নোবেল প্রাপ্ত ভালোবাসা কে কিভাবে জয় করতে হয় আমিও দেখব। আমি তোমার সাথে আছি, কি করতে হবে বলো। মুখে হাত রেখে ভাবার ভঙ্গিমা করে হেসে উঠল শীতাব। কাজে লেগেছে। ডেজি বুঝলো না, তাকিয়ে রইল শীতাবের দিকে। শীতাব উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে পিছু ফিরে বলল, তোমাকে বর্তমানে কিছুই করতে হবে না ভাবি, শুধু মমের সাথে ঝগড়াটা চালিয়ে যাবে। মম যা করবে বলবে সব তোমার বাড়িতে তোমার সরকারি পুলিশ বোনের কাছে বলে দিবে, এরপর যা করার আমিই করব। ডেজি সন্দেহ চোখে তাকিয়ে পরক্ষণে স্বাভাবিক করে নিল। শীতাব তখন দরজার বাইরে চলে গেছে। কিছু একটা মনে হতেই ডেজি চেঁচিয়ে বলল, এই তুমি আমাকে মিথ্যে বলছো না তো? এত এত কিছু টাকার অঙ্ক তোমার মনে থাকলো? যার যায় তারই পোড়ায় ভাবি, তোমার তো যায়নি, তোমার পড়বেও না। সকাল বিকাল খরচ করে যে লিস্ট করতাম তা আবার ঘন্টা পর পর দেখতাম। 3 বছরে মুখস্থ হবে না? আমার ভালোবাসাকে ছোটখাটো করে দেখো না, ওকে? হতাশা নিয়ে কথাটা বলে সীতা প্রস্থান করলো। করিডোরে গিয়ে চারপাশ দেখলো। পরক্ষণেই হাসতে হাসতে শীষ বাঁচিয়ে নিজের ঘরে ঢুকে শুয়ে পড়লো হাত পা ছড়িয়ে। আহা, কি শান্তি যে লাগছে। ঘরের ছাদের দিক তাকিয়ে বলল, আমার সিলসিলা রানী, এবার দেখবে আমার মতো সাধারণ জনগণ কি করে তোমার মতো সরকারি পুলিশের বুক ঝাঁঝরা করে। আপন মনে কল্পনা করতে করতে সীতাবের হুট করে মনে হলো কিছু একটা বলা বাকি থেকে গেছে, যা বলা আবশ্যিক। এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। ডেজি তখন চুপচাপ ভাবছিল সীতাবের কথা। ছেলেটার ভালোবাসায় জোর আছে। তখনই তাকে আরো অবাক করে দিয়ে সীতাব দরজার বাইরে দাঁড়িয়ে মাথা বের করে উকি দিয়ে বলে উঠল, 3 বছরে অপরিচিত সেজে ফোন দিয়ে জ্বালাতাম, মেসেজে রোমান্টিক অনুভূতি লিখে সেন্ড করতাম, এর জন্য টাকা খরচ হয়নি? মোট 3,970 টাকা খরচ হয়েছে। সময়টা এখন অপরাহ্ন। সিলভিয়া নিজে কেবিনে বসে নতুন এক কেস নিয়ে ভাবছিল। শহরে এক নতুন ছিনতাই দলের আবির্ভাব হয়েছে। ছিনতাই বলবে না ডাকাত বলবে সিলভিয়া বুঝতে পারল না। এই দলের কাজই হচ্ছে বড় বড় কোম্পানির কাছে চিঠি দিয়ে হুমকি দেওয়া। হুমকি পর্যন্ত স্থির নয়। কোম্পানি যখন এমন হুমকিকে গুণতাই না ধরে কার্যক্রম চালিয়ে যায়, এক রাতে হুট করেই হাজির হয় এই দল। সবকিছু লুট নয়, তারা এ পর্যন্ত 4টে কোম্পানি থেকে মোট 40 লাখ টাকা ডাকাতি করেছে। প্রত্যেক কোম্পানি থেকে 10 লাখ টাকা নেয়, বেশিও নয় কমও নয়। এমনকি নিজেদের আড়ালে রাখতে এবং বাঁচানো ছাড়া এরা কোনো ক্ষতিও করছে না। এটা নিয়ে বেশ চিন্তিত সে। এমন ডাকাত অথচ ভালো লোকের আবির্ভাবে দেশের অবস্থা ভালোই কোণঠাসা। প্রত্যেক থানায় এটি নিয়ে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে উপরতলা। রিপোর্টগুলো দেখছিল আর নিজের মতো পয়েন্টগুলো সাজাচ্ছিল। এমন সময় অ্যাডিশনাল এসপি শেখ লোবিন এসে উপস্থিত হয়। লাঞ্চের সময় হয়ে গেছে। এসেই খানিক গদগদ হয়ে বলে, ম্যাম, লাঞ্চের টাইমেও আপনি কাজ করছেন? আসুন খেয়ে আসি। ছেলেটার কথা শেষে খানিক টান আছে, টেনে টেনে কথা বলতে স্বাচ্ছন্দ্য। সিলভিয়া কিছুটা বিরক্তি নিয়ে তাকালো। তাকে দেখে লোবিনের এই গদগদ ভাবটা মোটেও পছন্দ নয় তার। ছেলেটা যে লাইনও মারতে চায় সে বুঝে, এর জন্যই কাজের বাইরে পাত্তা দেয় না। সিলভিয়ার জবাব না পেয়ে লোবিন আবার বলল, চলুন না ম্যাম, আমিও খাইনি, আপনার জন্য অপেক্ষা করছিলাম। পাশের ক্যাফেতে গিয়েছে সবাই, চলুন না ম্যাম। খিদে যে পায়নি এমন না, ছেলেটার এতবার খায়নি বলায় সিলভিয়ার খিদেটা যেন বেড়ে যাচ্ছে। ঠোঁট চেপে কিছুক্ষণ ভেবে উঠে দাঁড়াতেই লোবিনের মুখে বিস্ময়ে হাঁ হয়ে এলো। ভেবেছিল প্রতিবারের মতো এবারও ধমক খেয়ে ওয়াশরুমে ছুটতে হবে তার। খুশিতে গদগদ হয়ে কেমন নেচে উঠল ছেলেটি। সিলভিয়া সেদিকে না তাকিয়ে বাইরে বেরিয়ে এলো। কয়েকজন হাবিলদার নিজেদের জায়গায় বসেই খাচ্ছে। সিলভিয়া টুপিটা কেবিনে রেখে এসেছে, ক্যাপটা পাশেই। সময় লাগবে না,
চেয়ার দখল করে বসতেই লবিন এসে আরেকটা চেয়ার দখল করে নিল। কিছু বলতে গিয়েও সিলভিয়া চুপ রইল। অনেক মানুষ অপমানিত হতে পারে, কিন্তু দাঁতে দাঁত চেপে বলল, একটা কথাও বলবেন না, চুপচাপ খাবেন। লবিনের গদগদ ভাব একদম ফুস হয়ে গেল। ভেবেছিল আজ সুযোগ মতো নিজের প্রশংসা খানিক নিজেই করবে, যদি পটে যায়। তা তো হলোই না, আল্লাদের খাবারটাও এখন গলা দিয়ে নামবে না। মিনমিনে সুরে বলল, আপনি আমার সাথে অযথা এমন করেন ম্যাম? আমি কি অযথা কথা বলি? খুব কষ্ট পেলাম। তা কত কেজি কষ্ট পেয়েছেন? ভ্যাবাচাকা খেয়ে গেল লবিন। এই মেয়ের তাও মন গড়ল না, উল্টো প্রশ্ন করছে কত কিছু কষ্ট পেয়েছে। লবিনের মনটা ভেঙে কয়েক ভাগ হয়ে গেল। আর কিছু বলার সুযোগ সে পেল না। তার পূর্বেই পাশের টেবিল থেকে ভেসে এলো বেসুরে গলার গান। ও মাউমা, তোমার সিলু কথা শুনে না, যাত্রার লগে কথা বলে আমায় চিনে না। ও সিলু স্টেশনে যাইব, দরজায় দাঁড়াইব, সিলুরে দেখা আমার পরাণ জোড়াইব। রাগে চোখ বুজে নেয় সিলভিয়া। কণ্ঠটা তার অতি পরিচিত। তাকেই যে উদ্দেশ্য করে বলছে জানে, কিন্তু এই মুহূর্তে সে কিছুই বলতে পারছে না। সিলভিয়ার রাগান্বিত মুখশ্রী দেখে লবিনের কিছু না বললেও ফিক করে হেসে দিল শীতাব। এই শান্তির কাছে সব শান্তি ফেল। জ্বলন্ত চোখে একবার তাকিয়ে উঠে দাঁড়ালো সিলভিয়া। ঘাড় দৃষ্টিতে তাকিয়ে আছে শীতাব। শীতাবের টেবিলের সামনে এসে খানিক ঝুঁকলো সে। শীতাব বাঁকা হেসে বলল, এসপি সিলভিয়া রেড, কিছু বল। বলতে পারে না শীতাব। ঠাস করে চর বসিয়ে দেয় সিলভিয়া। আপনা আপনি গালে হাত চলে যায় শীতাবে। সিলভিয়া চোখ রাঙিয়ে হাঁটা ধরে। এতগুলো মানুষের সামনে চর খেয়ে কোনো অপমান বোধই হয় না ছেলেটার। চরের বদলা নিতে গলা উঁচিয়ে বলে ওঠে, 141 খানা চড়কে সুদে আসলে 282 খানা চুমুতে পরিণত করবো এসপি সিলভিয়া রেড। সিলভিয়া ফিরেও তাকায় না। শীতাব কিটকিটিয়ে হেসে ওঠে। তেড়ে আসে লবি। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, এই ছোকরা, তোমার তো সাহস কম না? কি বললে তুমি? আবার বলো। এই লবিন ছেলেটাকে তার 3 মাস ধরে অপছন্দ। 4 মাস আগে চাকরিতে জয়েন করে। 3 মাস ধরে তার সিলসিলা রানের সামনে ভালো সাজতে চায়। একবার তো হাত পা ভেঙে দিতেও চেয়েছিল। নেহাত বন্ধুরা আটকিয়েছিল, না হলে দেখিয়ে দিত এই ছেলেকে। একে তো তার সিলসিলা রানের সাথে বসে লাঞ্চ করছে, তার উপর তাকে সাহস দেখাতে আসছে। শীতাব দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকায়। পরক্ষণে হেসে বলে, ইউ লবণ, তুমি তেতো। তোমার এরকম মিষ্টি মিষ্টি কিসে কিসে কথা পছন্দ হবে না, তাই তেতো তেতোর মতো থাকো, মিষ্টি হতে চেও না। শীতাব জাবির মধ্যে মিষ্টান্নের অভাব নেই, শুধু প্রয়োগ করা বাকি। তা খুব শীঘ্রই প্রয়োগ করব। লবিনকে বিস্ময় সাগরে ভাসিয়ে শীতাব গুনগুন করতে করতে বেরিয়ে আসে। আর লবিন সে তো আহম্মক হয়ে বোঝার চেষ্টা করে ছেলেটা তাকে অপমান করলো নাকি নিজের প্রশংসা করলো। 3 শাশুড়ি বৌমার ঝগড়ায় হকবাড়ি রমরমা। চায়না বেগম সকালে নীরব ভূমিকা পালন করলো। তাকে মিল্ক রাইস বলার খেসারত ঠিকই বেনিফিট খাঁচাকে দিতে হচ্ছে। একটু পরপর এটা ওটা রান্নার হুকুম দিচ্ছেন। বেনিফিট খাঁচা আবার এরকম হুকুমে না করতে পারেন না, সব বানিয়ে দিচ্ছেন। তা গোগ্রাসে গেলছেন চায়না বেগম। প্রথম দিকে ব্যাপারটা হালকা করে নিল, এখন বেনিফিট খাঁচা চেতে গেছেন। কখনো কালাই ভাজাচ্ছেন, কখনো পপকর্ন, কখনো রুটি, কখনো স্যুপ, কখনো ভাত, বিভিন্ন তরকারি, আবার পানের বাহার তো আছেই। নিজেও যে ছেলের বউকে শান্তিতে রেখেছেন এমন না। নতুন বউকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করার থেকে ভালো কাজ আর পাননি বেনিফিট খাঁচা। এমনভাবে গদগদ হয়ে বেনিফিট খাঁচা কাজের কথা বললেন, রেজি না করতে পারেননি। সহজ সরল মন তার, একটু গদগদতেই গলে গিয়ে রাজি হয়ে গেছে। কিন্তু এত বড় বাড়ি, এতগুলো ঘর, হাঁপিয়ে গেছে মেয়েটি। তার উপর বেনিফিট খাঁচা বসে নেই। একটু পর পর নিচ থেকে ডেজিমা বলে ডেকে উঠছেন রাগী। ব্যবহারও সে করতে পারছেন না। হাসতে হাসতে অত্যাচার সহ্য করছেন বেনিফিট খাঁচা, আর তাকেও হাসতে হাসতে মানতে হচ্ছে। এত কিছুর মাঝে পরিবাণু আর তার 2 মেয়ে বসে আছেন খালি হাতে, বরং তারাই রমরমায় গা ভাসিয়ে হাসছেন। কাজ নেই আর কি লাগে। শীতাব যখন বাড়ি এলো তখন ডেজি বেনিফিট খাঁচার ঘর পরিষ্কার করছিল। শীতাব সামিউলের বাড়ি এসে প্রথম কাজই হলো মায়ের ঘরে উকি দেওয়া, প্রথমেই মায়ের সাথে দেখা করা। আজও তাই হয়েছে। তবে এসেই যে এত বড় চমক দেখবে ভাবেনি। ডেজিকে কাজ করতে দেখে শীতাব রসিকতা করে বলল, বাহ ভাবি, আমি বলেছিলাম 2 দিন দেখো, তুমি তো দেখছি কয়েক ঘন্টায় সবাইকে চিনে ফেলেছ। কি সুন্দর কাজ করছো। ডেজি রক্ত লাল চোখ তাকাতেই শীতাবের হাসি হাসি মুখটায় আধার নেমে এলো। শুকনো ঢোক গিলে মানে মানে কেটে পড়তে চাইলেও পেরে উঠতে পারলো না। কলার চেপে ফ্লোরে বসিয়ে দিল ডেজি। ভেজা কাপড় হাতে ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি করো, না হলে আমিও দেখব তুমি কিভাবে ওই মেয়েকে বিয়ে করো। বেনিফিট গাজার মাথায় এমন কথা ঢুকিয়ে দিব না, আজন্মের মতো বিয়ে করার সব মিটে যাবে। শীতাব করুণ অসহায় চোখে তাকালো। মেয়েটাকে সে অত্যন্ত ভদ্র সহজ সরল ভেবেছিল, কিন্তু তার বোঝা উচিত ছিল সিলভিয়া রেডের বোন শান্তশিষ্ট হবে। ভাবা বোকামি।
ভালোবেসে নিজের পরিণতি দেখে সীতাবের মরে যেতে ইচ্ছে করছে। এর থেকে অবশ্যই আত্মহত্যা ভালো ছিল। একটা মেয়ের জন্য পুরুষ জাতির সকল গুমর সে এক নিমিষেই ভেঙে দিল। অসহায় কণ্ঠে বলল, ওটা খাজা হবে, গাঁজা নয় ভাবি। ধমকে উঠল ডেজি। তুমি চুপ করো, 5 মিনিটে পরিষ্কার করবা, না হলে কিন্তু। সীতাব ধমক খেয়ে আর কিছু বলার সাহস পেল না। কাদো কাদো মুখ নিয়ে হাতে থাকা নোংরা কাপড়টার দিকে তাকিয়ে বলল, হায় রে ভালোবাসা, শেষমেশ আমারে তো এই পর্যন্ত নামিয়ে আনলি। উবু হয়ে ঘরের মেঝে পরিষ্কার করার পর সীতাব উঠে দাঁড়ালো। বিছানায় শুয়ে পড়ে ডেজির দিকে তাকিয়ে বলল, ওসব কিছু না ভাবি, আমি শুধু তোমাকে ভালোবাসি বলে, তোমার কষ্ট সহ্য করতে পারি না বলে আমি তোমাকে সাহায্য করলাম। ফিক করে হেসে বলল ডেজি। সীতাবের বাহুতে চাপড় দিয়ে হেসে বলল, এত বদমাইশ কি করে হলে? তোমার ভাই তো এমন না। আমার ভাই কিন্তু খুব রোমান্টিক। রোমান্টিক না, কচু, ভিতর ডিম কোথাকার, বাসর ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাস্কেল। কথাটা শোনা মাত্রই হো হো করে হেসে দিল সীতা। তার হাসি যেন থামছেই না। ডেজির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল, কিছু বলল না। সীতাব একসময় উঠে বসে বলল, তোমাকে এত কাজ করাচ্ছে বাড়িতে, বলছো না কেন? বলে দাও তোমার বোনকে। তোমার কি মতলব বলো তো? সীতাব হতাশার শ্বাস ফেলল, উঠে দাঁড়িয়ে মাথা চুলকালো, উদাস কণ্ঠে বলল, মতলব কিছুই না। ওই মেয়ে আজ আর একটা চড় মেরে 140 মিল করেছে। তার উপর আজ ওই মেয়ের জন্য আমার 60 টাকা গাড়ি ভাড়া, 316 টাকার খাবার খরচ গিয়েছে। এত সহ্য হয় ভাবি, তুমিই বলো। কানে ধরে দাঁড়িয়ে আছে সামিউল। সম্মুখে পায়ের উপর পা তুলে মাথায় এক হাত ঘুমটা টেনে সোফায় বসে আছে ডেজি। হাতে ফোন, কারোর সাথে চ্যাট করছে। মাঝে মাঝে হাসছো। কার সাথে এভাবে কথা বলছে দেখতে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে উকিঝুঁকি করছে সামিউল। খুব একটা সুবিধা বোধ সে করতে পারছে না। হতাশে বুকটা ধরফর করছে, রাগও হচ্ছে, আবার ভয়ও করছে। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে কানে ধরে তো দাঁড়িয়ে আছে। বউ কি নিয়ে রাগ করেছে সে এখনো বুঝতে পারেনি। এখন যদি সেটা ডেজি বুঝে যায় তাহলে হয়তো তাকে সারা রাত ছাদের রেলিং এ দাঁড় করিয়ে রাখবে। এর রিস্ক সে কিছুতেই নিতে চায় না। দুম করে সে কান থেকে হাত নামিয়ে ডেজির ফোনটা কেড়ে নিল। রেগে তেড়ে আসতেও পারল না ডেজি। পূর্বেই তাকে কোলে উঠিয়ে নিল সামিউল। হতবাক হয়ে ডেজি কথা বলতে ভুলে গেল। আকস্মিক বরের এমন সাহসিকতায় যার পর নাই, অবাক সে। সামিউল আরো একটি কাজ করে বসলো। টুপ করে ডেজির গালে চুমু দিয়ে মুচকে হাসলো। ডেজি আর নিজের রাগ ধরে রাখতে পারল না। স্বামীর সোহাগ পেয়ে সারাদিনের পরিশ্রম অপমানের কথা ভুলে গেল। ডেজির রাগ ভাঙাতে কাজটা করলেও সামিউলের এবার ঘোর লেগে গেছে। এত সুন্দর একটা বউ, তার বিয়ের রাত চলে গেল, এখনো বাসর করতে পারল না। এই আফসোসে সে ছটফট করেছে। এভাবে চলতে থাকলে সে নির্ঘাত জন্ডিস রোগে আক্রান্ত হবে। না হলেও চোখ মুখ হলুদ দেখে যে কেউ ভেবে বসবে এমন রিস্ক সে নিতেই চায় না। আহ্লাদ করে বলল, আমার খাওয়ার রুচি কমে গেছে। তারা ফুল। প্রথমে খানিক অবাক, তারপর মুগ্ধ। তারা ফুল? লোকটা তাকে এই নামে সম্বোধন করলো? এত মুগ্ধতা ছড়ালো কেন? এত মিষ্টি শোনালো কেন? ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ কমে গেছে? কাল বিকেল থেকে অজানা এক অসুখ ভেতরটা আমার ছাড়খাড় করে দিচ্ছে। খাওয়ার রুচিও কমে গেছে, চোখেও কম দেখছি। অবস্থা বেশি গুরুতর, চলুন আজই ডক্টরের কাছে নিয়ে যাই। ডক্টর তো ঘরেই আছে। ব্রু কুচকালো ডেজি, বলল, ঘরে? কে? সামির মুচকি হেসে জবাব দিল, আমার মনে হচ্ছে এই ছাড়খাড় করা অসুখটা একমাত্র বাসর করলেই সেরে যাবে। তোমার ওই সুশ্রী মায়াময়ী মুখশ্রী দেখে চোখের জ্যোতি ফিরে পাবো। তোমার ওই নেশা মেশানো অধরে প্রথম চুম্বনে খাওয়ার রুচি ফিরে আসবে। তোমার ওই নরম শরীরটা বুকে জড়িয়ে রাখলে বুকের ধরফর ভাবটা পালিয়ে যাবে। আমার ছাড়খাড় অসুখের একমাত্র ডাক্তার তুমি তারাফুল। বাঁচা দায় হয়ে যাচ্ছে। ডাক্তাররা খুব মহান হয় জানো। এতক্ষণে কিছুটা চিহ্নিত থাকলো সামিউলের কথায় ডেজি আরো বিরক্ত হলো। লজ্জায় চোখ তার নত হয়ে গেল। মুখ লুকালো স্বামীর বুকে, মৃদু চর বসালো পিঠে। সামিউল হাসতে হাসতে বলল, ইস বউ দেখো, বুকের ধরফরানি উধাও, এবার রুচি ফিরিয়ে দাও না। ডেজির মনে হচ্ছে দেয়াল ফাঁক করে বাইরে যেতে পারলে নিজেই তো দরজা বন্ধ করে বৃহৎ ভুল করেছে। সামিউল জোর করে মুখ ওঠালো ডেজি। থুতনিতে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুখ একটু একটু করে এগিয়ে যেই না অধরে অধর স্পর্শ করবে, বিকট শব্দে দরজায় কেউ থাবা বসিয়েছে। আকস্মিক এমন শব্দে ভয় পেয়ে হাত আলগা হয়ে আসতেই চরম বিস্ময় এবং ভয়ানক এক কাজ হয়ে গেল। ঠাস করে পড়ে গেল ডেজি। রাগে অগ্নিশর্মা হয়ে রক্তিম চোখে তাকালো সামিউলের দিকে।
স্যামুয়েল সে চাহনিতে কেঁপে উঠল। দরজা ধাক্কানোর শব্দ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্যামুয়েল কোনো রকম ডেজিকে বিছানায় বসিয়ে দিয়ে দরজার কাছে এগিয়ে গেল। খুলতেই দেখা পেল বেনিফিট খাজা দাঁড়িয়ে আছেন। স্যামুয়েল নিজেকে ঠিকঠাক করে বলল, মম, তুমি এখানে? কিছু শেষ করার সুযোগ বেনিফিট খাজা দিলেন না। গর্জে বললেন, নাও মিকে সনের রুমে আসতে বিকজ দেখাতে হবে। চরম ভুল করে ফেলেছে স্যামুয়েল। দাঁত জিভ কেটে মায়ের হাত ধরলো, বলল, মম, তেমন কিছুই না, তুমি যখন তখন আসবে। বেনিফিট খাজা মাথা উঁচিয়ে এক পলক ডেজিকে দেখলেন। পরক্ষণেই স্যামুয়েলের হাত ধরে নিচে নেমে গেলেন। এতে রাগ যেন বাড়ল ডেজির। রাগ, দুঃখ, অশ্রু হয়ে জোরে পড়ল। বউ শাশুড়ির সম্পর্কে এমন হবে কেন? সে তো সুন্দর একটি সংসার স্বপ্ন দেখেছিল। জেদের বসে ফোন দিল বড় বোনকে। সিলভিয়া তখন থানাতেই ছিল। বোনের ফোন পেয়ে কিঞ্চিত হেসে ফোন রিসিভ করলো। কেমন আছিস ফুল? সেটা জেনে তুমি কি করবে? অভিমান। বোনের এমন বাচ্চা সুলভ অভিমানে হাসলো সিলভিয়া। বলল, সেটা আমার কাজ, তোর কাজ উত্তর দেয়া, সেটা তুই কর। ভালো নেই। সিলভিয়ার বুকটা কেমন ধপ করে উঠল। বড় বোনেরা মায়ের মতো হয়, এটা হয়তো ঠিক। ভালো নেই কথাটা যেন বুকের ওপর হাজার মন পাথর চাপিয়ে দিল। বলল, কি হয়েছে? ওই গাজার জ্বালায় আমি সংসার করতে পারবো না। আজ এই বাড়িতে প্রথম দিন, অথচ আমাকে দিয়ে সারা বাড়ি পরিষ্কার করিয়েছে, রান্না করিয়েছে। তোর সংসার করতে তো হবেই। আমি জানি আপু, তাই বলে এত সার্ভেন্ট থাকতে আমি একা হাতে পুরো বাড়ি পরিষ্কার করব, তাও প্রথম দিন? একটু আগেই ছেলেকে নিয়ে চলে গেল। কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তাও না। উফ, এখানে আমি থাকতে পারবো না। আচ্ছা, আমি আসছি। সিলভিয়া কথাটা বলেই উঠে দাঁড়ালো। রাগে কান গরম হয়ে এসেছে তার। বোনকে বিয়ে দিয়ে বউ করে পাঠিয়েছে, কাজের লোক তো নয়। আজ বেনিফিট খাজার একটা হেস্তনেস্ত না করে সে বাড়ি ফিরবে না। সিলভিয়া যখন হক বাড়িতে পৌঁছালো তখন ডিনারের সময়। গোল টেবিলে বসে ডিনার করছিল সবাই। বেনিফিট খাজা দুই পাশে দুই ছেলেকে বসিয়ে খাইয়ে দিচ্ছিলেন। প্রতিদিনই খাইয়ে দেন না, ছেলে যেন বউয়ের দিকে বেশি না ভিড়তে পারে, তার জন্যই আজকে হুট করে খাইয়ে দিচ্ছেন। কলিং বেলের শব্দে ডেজির মুখে হাসি ফুটে। সে টেবিলের এক কোণে দাঁড়িয়ে ছিল। বেনিফিট খাজা হুকুম দিয়েছেন পরিবেশন করতে। স্বামীর চুপ থাকায় অভিমানে সে টু শব্দ করেনি। পরিবেশন করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কলিং বেলের শব্দ কানে আসা মাত্রই দৌড়ে গিয়ে দরজা খুলে। ডেজির এমন উৎসাহ সকলের খাওয়ার ভাটা পড়ে। পুলিশ ইউনিফর্ম পরিহিতা সিলভিয়াকে দেখে বেনিফিট খাজার শান্তিতে থাকা আর হলো না। অশান্তি যেন ধপ করে মাথায় এসে পড়ল। সিলভিয়া সরাসরি এসে বেনিফিট খাজার সামনে দাঁড়ায়। প্রশ্ন করে, আমার বোন কি আপনার বাড়ির কাজের লোক হয়ে এসেছে? থতমত খেয়ে যান বেনিফিট খাজা। বড় ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলেন, মানে ইউ হোয়াট বলছো? এই সিলভিয়া রেডের সামনে নাটক করবেন না মিসেস গাজা, আই মিন খাজা। পুলিশের ডান্ডার বাড়ি শরীরে পড়লে না এত রস সব বেরিয়ে যাবে। চমকায় স্যামুয়েল সিতাব। দৃষ্টিকটু লাগে। কোনো সন্তানই হয়তো সহ্য করতে পারবে না। আপনি এভাবে কথা বলছেন কেন আপু? ঠিকভাবে কথা বলুন। পরের মেয়ের বইয়ের সামনে নিজের পুরুষত্ব না দেখিয়ে মায়ের ক্ষেত্রেও দেখাবেন, এতে আসল পুরুষত্ব বজায় থাকবে। আমি আপনাদের বাড়ি বোনকে বউ করে পাঠিয়েছি, কাজের লোক করে নয়, যে প্রথম দিনে এসে সার্ভেন্ট থাকা সত্ত্বেও আমার বোনকে সারা বাড়ি একা হাতে পরিষ্কার করতে হবে। আপনাদের আর সার্ভেন্ট রাখার ক্ষমতা না থাকলে জানাবেন। বাইক, ল্যাপটপের পরিবর্তে না হয় আমাদের সার্ভেন্টকেই যৌতুক হিসেবে পাঠাবো। স্যামুয়েলের মায়ের দিকে শান্ত চোখে তাকালো। বেনিফিট খাজা এতে নিভে গেলেন। ছেলের চোখে চোখ রাখার সাহস হলো না। সে তো এভাবে ভেবে দেখেনি। রাগের বশে করে ফেলে এখন খানিক অনুতপ্ত সে। সীতাব বুকে হাত চেপে ধরলো। এই মেয়েকে পাওয়ার চান্স আরো 10% কমে গেল। কি এক খারাপ ধারণা পোষণ হলো। জীবনে মেনে নিবে না তাকে। বড়সড় ঠকিলে বড়সড় এক ছক কষল সে। আজই যা করার করতে হবে। এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাবির সংসার ভাবি কাজ করবে না কে করবে? সে না হয় বুঝলাম, প্রথম দিনই মমের এমন করা ভুল হয়েছে, তাই বলে আপনি বাইরের একজন মানুষ হয়ে পরিবারের মধ্যে ফাটল সৃষ্টি করতে এসেছেন। ভাবির অভিযোগ ভাবি করবে, আপনি কে? আপনি কেন করবেন? সিলভিয়া হতভম্ব হয়ে গেল। তিক্ত কথাগুলো বুকটাকে কেমন ঝাঁঝরা করে দিল। বোনের দিকে এক পলক তাকিয়ে দেখলো মাথা নত করে চোখের জল ফেলছে। এই তিক্ত অভিজ্ঞতাটা সারা শরীরে কম্পন ধরিয়ে দিল। বেনিফিট খাজার মুখে হাসি। সিলভিয়া নিজ ভেতরকার ঝড়টাকে প্রকাশ করলো না। ঠোঁটের ভাঁজে বাঁকা হাসি ধরে রেখে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর হন হন করে বেরিয়ে গেল। ডেজি চোখের জল নিয়ে স্বামীর দিকে তাকিয়ে দৌড়ে উপরে চলে গেল। স্যামুয়েলের কি হলো সে জানে না। বৃতৃষ্ণা অনুভূতি নিয়ে মায়ের দিকে না তাকিয়ে বউয়ের পিছু নিল। আর বেনিফিট খাজা তো সিলভিয়াকে অপমান করতে পেরে উৎসব করছে। তবে ভালো নেই সীতা। প্রিয়তমার মৃদু কম্পন তার অন্তরকেও নাড়িয়ে দিয়েছে। শুধু বিড়বিড় করে বলল, এটা করার খুব দরকার ছিল সিলভিয়া রেড।
দরজা খুলছে না ডেজি। স্যামুয়েল ঠিক কখন থেকে দরজা ধাক্কাচ্ছে, মেয়েটা কানেই তুলছে না। ধৈর্যের সীমা নেই, আছে তো, আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। অফিস থেকে এসে এই ঝামেলা। নিচে চলে যায় আবার, সোফায় বসে আপন মনে কিছুক্ষণ ভাবে। এর মধ্যে বেনিফিট খাঁচা পাশে বসেন, কিছু বলার চেষ্টা করেন, তবে স্যামুয়েল সেদিকে তাকায় না। বেনিফিট খাঁচা আমতা করে বলেন, মাই সন, আমি বিগ সরি। ও আমার স্ত্রী মম, আমার ভরসায়, তোমার ভরসায়, এই বাড়ির ভরসায় নিজের এতদিনের বাসস্থান ছেড়ে এসেছে। আমরাই তো ওর আপন এখন। তাহলে কেন সে আপনজনের থেকে কষ্ট পেয়ে বড় বোনকে নালিশ করবে? কেন কষ্ট পাবে মম? তুমি তো আমার মা, তাহলে আমার অর্ধাঙ্গিনীর মা হতে পারছো না কেন? বেনিফিট খাঁচার চোখ ছলছল করে উঠল। স্যামুয়েলের হাত ধরে বলল, আমি বিগ সরি মাই সন। তুমি তো চেনো মমকে, জানো তো আমি কি খারাপ। স্যামুয়েল কথা বলে না। বেনিফিট খাঁচা আবার বলেন, হুজুকের কাজ আমি করে ফেলি। তোমার দাদি যৌতুকের বিষয়টা মাথায় না ঢুকালে বিয়েতে ওরকম হতো না। তোমার বাবা যে পরের কথায় মত দিয়েছিল আমি জানতাম না। আমার মনে হয়েছে তারা আমাদের মিথ্যে বলে বিয়ে দিয়েছে, তাই রেগে গিয়েছিলাম। তুমি তো জানো আমার মাথা ঠিক নেই, যাকে বলে পাগল। ঠুমকুয়ের আগে আমি আজকের ব্যবহার করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিও স্যামুয়েল, আমি আর এমন করবো না। কি অনায়াসেই পাগল শব্দটা ব্যবহার করলো। স্যামুয়েল সব ভুলে মায়ের কোলে লুটিয়ে পড়লো। বেনিফিট খাঁচার গাল বেয়ে গড়িয়ে পড়লো তপ্ত নোনা জল। তিনি বললেন, তেতো হলেও সত্যি, মানুষের অস্বাভাবিক কথা বিভিন্ন ধরনের। তাই তোমরা যতই বলো আমি যে একজন মানসিক রোগী, আমিও সেটা জানি। ছোটবেলায় দাদির এই একটা নামের জন্য আমার শৈশব যেন নষ্ট হয়েছে, কৈশোরও নষ্ট হয়েছে। স্কুলে গেলে সবাই হাসাহাসি করতো। বাদ দিলাম পড়াশোনা। বাপ তো আর জবিতে মেয়ে ঘরে বসিয়ে পারবে না, বিয়ে দিল। তোমার বাবা আমাকে সম্মানের সহিত মেনে নিল না সমাজ। মোটা সোটা দানবের মতো বউ, তার আবার কিরকম নাম। তোমার বাবা আমাকে কোথাও নিয়ে যেতে পারতো না। না, তোমার বাবার দোষ নেই, আমার মন খারাপ হতো বলেই নিয়ে যেত না। শাশুড়ির তিক্ত কথা, সব মিলিয়ে আমি অসুস্থ ছিলাম। ঠিক করলাম মডার্ন হব, ইংরেজির কোর্স নিলাম, তবে সেটা গভীরভাবে আয়ত্ত করতে পারলাম না। পার্লারে যাওয়া ধরলাম, ঘুরতে যাওয়া ধরলাম। নিজের মতো যখন চলতে শুরু করলাম, তখন সমাজ আর আমাকে ছুঁতে পারলো না। এই নেশাটা এতভাবে আমাকে আগ্রহ করে তুললো, আমি নিজের সত্তাকে লুকিয়ে এই সত্তা নিয়ে বাঁচার চেষ্টা করলাম। এখনো চেষ্টা করছি। এগুলো দিয়ে আমি আমার শৈশব, কৈশোর, যৌবন, বিবাহিত জীবনের কিছু সময়কে ভুলে থাকতে চাই। সবাই সুখে থাকতে চায়, আমিও চাই। আর এই সত্তাটাকে আঁকড়ে ধরতে ধরতে মস্তিষ্ক জং ধরে গিয়েছিল। তাই তো বিয়ের পর দিন মেয়েটার উপর কত অত্যাচার করলাম। তোমার দাদি এতবার বলছিল বিয়ের পর বউ আপন হয়ে মা পর হবে। সেসব আমার মস্তিষ্ককে আরো নষ্ট করে দিয়েছিল। যাই হোক, আমি ডেজির কাছে ক্ষমা চাইব। স্যামুয়েল মায়ের হাতে চুমু খেলো। পেছন থেকে সীতাবেশে জড়িয়ে ধরলো মাকে। তারা কখনো ভাবেইনি এমন হাসিখুশি মায়ের মনে এতটা দুঃখ থাকতে পারে, অতীত এতটা ভয়াবহ হতে পারে। ডেজির রাগ দুঃখ এতটা ভয়াবহ ছিল, সে ঠিক করেছে বাবার বাড়ি চলে যাবে। সুটকেস গোছানোই ছিল। কিছুক্ষণ চোখের জল ফেলার পর মাত্রই বেরিয়েছে। মাথায় কারো স্পর্শ পেয়ে ডেজির ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে দেখে মনসুর হককে। চোখের কানিসে থাকা জলটুকু মুছে হাসার চেষ্টা করে ডেজি। মনসুর হক মলিন মুখে বলেন, তোমার শাশুড়ির ওই বুকে যতটা না কষ্ট আছে, তার চেয়ে বরং দুই ছেলের জন্য অধিক ভালোবাসা আছে। বোনের মেয়েকে বড় ছেলের বউ করতে চেয়েছিল, কিন্তু সামিউল যেদিন তোমার কথা এসে বলল, এতদিনের আগ্রহ ইচ্ছেকে নিজের মাঝেই লুকিয়ে রেখে হ্যাঁ বলে দেয়। কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজনই মনে করেননি। ছেলের পছন্দ ভালোবাসায় তার কাছে মুখ্য হয়েছিল। বাদ সাধলো আমার মা। বেনির বোনের মেয়েটা গ্রামের ছিল তো, তাই মায়ের বেশি পছন্দ ছিল। তার ভাষ্য মতে গ্রামের মেয়েরা মুখ বুঝে সহ্য করবে, কিন্তু শহরের মেয়েরা তা করবে না। তারা সংসার নিয়ে অত ভাবেও না যতটা গ্রামের মেয়েরা ভাবে। বেনিকে সেই জন্যই বড় বউ করে নিয়ে এসেছিল। যখন বেনি আম্মার কথা শুনলো না, তখন আম্মা ইচ্ছে করেই ওর মাথায় যৌতুকের কথাটা ঢুকিয়ে দিয়েছে। আম্মা ভেবেছিল তোমার মা রাজি না হয়ে বিয়ে ভেঙে দিবে। তা তো হলো না, বরং তোমার মাও রাজি হয়ে গেল। ওই জন্যই তোমার উপর রাগ দেখিয়েছে। আর মা সামুয়েলের উপর রাগ করো না। ওর দাদি বিয়েতে না মত করার পর বেনিকে অনেক কিছুই বলে। বিয়ের পর মা পর হয়ে যাবে, বউ পেয়ে মাকে ভুলে যাবে। তাই বেনি খানিক বাচ্চামো করেই সামুয়েলের থেকে কথা আদায় করে নিয়েছে। মায়ের উপর সে একটা কথাও বলতে পারবে না, না বউয়ের হয়ে সাফাই গাইতে পারবে। এই বিষয়গুলোই গোলমেলে হয়ে এমন পরিবেশ সৃষ্টি করেছে। তবে মা, তোমারও ভুল ছিল। নিজের স্বামী শ্বশুরকে না বলে বড় বোনকে বলে ভুল করেছো। আমরা তো বাড়িতে ছিলাম না, জানতাম না। আমাদের জানালে ভালো হতো। তোমার বোনের কথাও ভুল না। ও
অতি আদরের ছোট বোন, তার উপর পুলিশের রক্ত সবসময় গরমই থাকে। বৃহৎ এক বক্তব্য দিয়ে থামলেন মনসুর হক। ডেজি তার দিকে অবাক হয়ে তাকিয়েছে। তিনি আবার বললেন, সংসার হলো এক ষড়যন্ত্র, জটিল এক সমীকরণ। তুমি দক্ষ হাতে তীক্ষ্ণ বুদ্ধিতে ওই ষড়যন্ত্রের গোড়া ধরতে পারলে, জটিল সমীকরণের রহস্য উন্মোচন করতে পারলে, দেখবে এই সংসার প্রশান্তির বাগান হয়ে যাবে। ডেজি হাসলো। শ্বশুরের হাতে মৃদুভাবে হাত রেখে ভরসা দিল। মনসুর হকও তাল মেলালেন। ডেজি উৎফুল্ল কণ্ঠে বললেন, আমার সংসারে এমন বেনিফিট কাজের খুব দরকার বাবা, না হলে সংসারের প্রাণী হারিয়ে যাবে। কাল থেকে এই ডেজি লস্কর বেনিফিট কাজের 12টা বাজাবে দেখবেন। সাথে আপনার মা আর 2 ছেলের। দুই শ্বশুর বৌমা একযোগে হেসে হাই ফাইভ করে যে যার ঘরে চলে গেল। কাল থেকে ডেজি নতুন সংসারের শুভ সূচনা করবে। দেখা যাক না বউ শাশুড়ির কেমন মিলে। রাত 12টা বেজে 54 মিনিট। পুরো শহর ঘুমিয়ে গেল ঘুমনি শীতাবের চোখে। অন্তরাজ ভীষণভাবে পুড়ছে, জ্বলছে, খাক হয়ে যাচ্ছে যেন। সিলভিয়াই ওই মৃদু কম্পন তাকে অনুশোচনার অনলে পুড়াচ্ছে। না পাওয়ার এক ভয় তাকে গ্রাস করছে। সে জানে না সিলভিয়া জেগে আছে কিনা, কিন্তু এই জ্যোৎস্না রাতে মেয়েটার কণ্ঠ শোনার লোভ হচ্ছিল। চঞ্চল শীতাব আর অপেক্ষা করলো না, ফোন দিল সিলসিলা রানী নামক নম্বরে। রিং হয়ে কেটে গেল। একবার নয়, পরপর 4 বার। চঞ্চল প্রেমিক তবুও থেমে নেই, দিতেই থাকলো। কল যখন সংখ্যায় 10 ছাড়িয়ে গেল, হতাশা ঘিরে ধরল শীতাবকে। মেয়েটা ইচ্ছে করে ফোন তুলছে না, জেগেছিল, না হয় ফোনের শব্দে জেগেছে। সিলভিয়া কখনোই ফোন সাইলেন্ট করে ঘুমায় না। এখন নতুন কিছু ঢুকে তো প্রশ্নই আসে না সাইলেন্ট করার। মনকে কিছুটা শান্ত করে শীতাব ছোট্ট একটা বার্তা পাঠালো। মেয়ে, তুমি বড্ড নিষ্ঠুর। বুকে থেকে সেই বুকেই ক্ষত সৃষ্টি করো। সিলভিয়া সত্যিই ঘুমায়নি। বোনের কন্দনরত মুখশ্রী তাকে ঘুমাতে দেয়নি। এতক্ষণ ফোনের টুংটুং শব্দ শুনছিল। মেসেজের শব্দ কানে পৌঁছাতে খানিক বিরক্ত নিয়ে ফোনটা হাতে নেয়। 2 বাক্যের বার্তাটি কেমন বুকে এসে বিধে। পরক্ষণেই তাচ্ছিল্য হেসে মেসেজ পাঠালো। তুই কি ভেবেছিলি বাইরের লোক বলে আমাকে অপমান করলেই আমি তোকে জোর করে বিয়ে করে এই বাড়িতে ঢুকবো, অধিকার ফলাবো? এসপি সিলভিয়া রেডকে এখনো চিনিসনি। তোকে সাবধান করছি শীতাব, আমার থেকে দূরে থাক। ফল ভালো হবে না। কাল সকালের জন্য অপেক্ষা কর। চমক দেখতে চেয়েছিলি না, দেখবি বড় চমক। শীতাব চোখ বড় বড় করে তাকিয়ে রইল মেসেজটির দিকে। পরক্ষণেই মাথায় হাত বাড়িয়ে দিয়ে বসে পড়ল। এখন তার কি হবে, কে বাঁচাবে? কাল সকালে কি করতে যাচ্ছে তাই নিয়ে ভাবতে বসলো সে। ভাবনা ফুরায় না, রাত পার হয়ে যায়, সকাল নামে। ধরফর করে বুক, কি হতে যাচ্ছে? সকাল হয়েছে, হট্টগোল বেড়েছে। ডেজি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে। মনে সুখে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। বাড়ির কাজের লোকগুলো হাঁ হয়ে তা দেখছে। নতুন বউয়ের এমন রূপ তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। রান্না যখন প্রায় শেষ, ডেজির শাড়ির আঁচল কোমর থেকে খুলে ড্রয়িং রুমের সোফায় বসে। আঁচল দিয়ে মুখ গলার ঘাম মুছে শরীর এলিয়ে দেয় সোফায়। চোখ বুজে চেঁচিয়ে ডেকে ওঠে, মিসেস গাজা, মিসেস গাজা, নামুন তাড়াতাড়ি। বেলা বাজি 9টা, এখনো পড়ে ঘুমাচ্ছেন? এই বাড়িতে এমন নিয়ম চলবে না। খেয়ে খেয়ে কুমোরের মতো শরীরটা বানিয়েছেন, তাড়াতাড়ি নিচে নামুন। 2 ছেলের সাথে গল্প করছিলেন বেনিফিট খাজা। ছেলের বউয়ের ডাকে তো মাথায় আগুন ধরেই গেছে। তার উপর খাওয়ার খোঁটা দিয়ে যেন মেয়েটা নিজের কাল ডেকে আনলো। বিছানা থেকে নেমে শাড়ির আঁচল কোমরে গুজে দিতে দিতে নিচে নেমে এলেন। সামিউল শীতাব অসহায় ভঙ্গিতে মুখ চাওয়াচাই করে নিজেরাও দৌড় লাগালো। কি হয় কে জানে। নিচে নেমে ডেজিকে পায়ের উপর পা তুলে বসে থাকতে দেখে বেনিফিট খাজা গর্জে বলেন, এই বেজি, হোয়াট বললা ইউমিকে? ইওর সাহস তো কম না, আমার হোমে এসে আমাকেই খাওয়ার খোঁটা দিচ্ছ। ডেজি তা কানেই নিল না। কানে আঙ্গুল ঢুকে এমন ভান করলো যেন কিছু শুনেই নি। পরক্ষণেই বেনিফিট খাজার হাত ধরে তার পাশে বসিয়ে দিল। চাপা স্বরে বলল, একদম চুপ থাকুন, না হলে আজ খাবার না গাজা পাবেন মিসেস গাজা। এই বেজি, ইউকে চড়িয়ে সিধে করে দিব। মাদার ইন লো হই ইউ। আচ্ছা আসুন একটা ডিল করি। বেনিফিট খাজা প্রথমে ইতস্তত করে মাথা নাড়ালো। ডেজি হাসি মুখে বলল, শাশুড়ি বৌমা যেখানে আপদ নাই সেখানে। ইটস মাদার আর ভাগ্নে হবে। আপনি আমার মামা লাগেন, বেশি কথা বলেন, চুপ করে থাকেন। বেনিফিট গাজা সরি খাজা চুপ হয়। ডেজি ফিসফিস করে বলে, আপনার এই মিউ মিউ করা 2 ছেলেকেই শিক্ষা দিব। ঘরে তো কথা বলতে পারেই না, বাইরেও পারে না। দেখলেন না বিয়ে বাড়িতে আপনাকে সাপোর্ট করেনি, আমাকেও করেনি। আর আপনার ছোট ছেলে বখাটের মতো ঘুরে বেড়ায়। তাই আমরা এদের শিক্ষা দিয়ে মানুষ করব, রাজি আছেন? বেনিফিট খাজা প্রথমে চোখ রাঙিয়ে তাকালো, পরক্ষণে ভাবলেন সত্যি তার 2 ছেলে একটাও জাতেন না। অতি আদরে ঠিক মানুষ হয়নি, তাকেও সাপোর্ট করে না। কথাটা কাজে লাগলো। ফট করেই রাজি হয়ে গেলেন।
ডেজি বাঁকা হেসে সোফায় পা তুলে বসে দুজনকে উদ্দেশ্য করে বলল, রান্নাঘরে সব রান্না করা আছে, যাও, দুজন সার্ভ করবে। ঘাবাচাকা খেয়ে গেল দুজন। কি বলে তারা করবে মানে? মুখ খুলে কিছু বললে পূর্বেই বেনিফিট খাজা বললেন, ওয়ান কথাও নো, শুধু ওয়ার্ক, গো গো, খিদে পেয়েছে। দুজন আরো বেশি অবাক হয়ে গেল। ডেজি মিটিমিটি হাসছে। দু ভাই নীরব ভূমিকা পালন করে ছুটে গেল রান্নাঘরের দিকে। কাজের লোকগুলো বাকিটুকু করেই রেখেছিল। ডাইনিং এ খাবারগুলো রাখতেই ডেজি বেনিফিট খাজাকে নিয়ে চেয়ারে বসলো। একজনকে হাত দিয়ে ইশারা করতে শরবতের গ্লাস নিয়ে আসলো। মিষ্টি হেসে ডেজি শরবতের এক গ্লাস বেনিফিট খাজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিসেস গাজা, এটা আপনার জন্য, আমি খুব যত্ন নিয়ে বানিয়েছি, পুরোটা শেষ করবেন। বেনিফিট খাজা বৌমার এমন যত্নে গদগদ হয়ে গেলেন। সবুজ রঙের শরবতের গ্লাস হাতে তুলে নিয়ে চুমুক বসালেন। এক চুমুক গলাধঙ্কন করে তার মুখশ্রী এমন কুঁচকে গেল, ডেজি মুখ চেপে ধরলো হাত দিয়ে। ভীষণ হাসি পাচ্ছে তার, কিন্তু হাসলেই ক্ষতি। মায়ের রিয়েকশন দেখে সামিউল বলল, মম কি হয়েছে, ভালো হয়নি? কিসের শরবত এটা? করলার শরবত কত উপকারী জানো? মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে তো। তোমরা দুজন চুপ করে বসে থাকো। শীতাব কিছু বলতেই যাচ্ছিল, ডেজির ধমকে সাহস পেল না। বেনিফিট খাজা ছেলের বউয়ের এমন হাসিতে ফেলেও দিতে পারছেন না, আবার খেতেও পারছেন না। ডেজি আহ্লাদ করে বললেন, কি হলো মা, ভালো হয়নি? আপনার জন্য স্পেশাল বানিয়েছি। বেনিফিট খাজা পুরোটা শেষ করলেন। গা গুলিয়ে আসছে, মুখ তেতো হয়ে বমি আসতে চাইছে। ডেজি বুঝলো, একটু খারাপও লাগলো। মিষ্টি এক শরবত বাড়িয়ে দিয়ে বলল, এটা খান, তেতো চলে যাবে। বৌমার কাছে নাস্তানাবুদ ভালোই হলেন বেনিফিট খাজা, টু শব্দ করলেন না। শীতাব পুরোটাই বুঝতে পেরেছে। বেনিফিট খাজা নাস্তা শেষ করে সোফায় চলে যেতেই শীতাব চাপা সুরে বলল, মামের সাথে এমন না করে একটু ভালোবাসে তার কথার সাথে তাল মেলাও, মিনিটেই প্রিয় হয়ে উঠবে। সবসময় নেগেটিভ নিও না শীতাব। মায়ের শরীর আগের তুলনায় অধিক বেড়েছে। কয়েকদিন পর উনি হাঁটতে পারবেন না ভালো করে। এর আগে আমাদের ব্যবস্থা নিতে হবে। কাল সকাল থেকেই দুই ছেলে হাঁটতে নিয়ে যাবে, ব্যায়াম করাবে, সাথে দাদিকেও নিয়ে যাবে। খাবারের দিকটা আমি দেখে নিব। শীতাবের মতো চাপা সুরে ডেজি বলেনি। বেনিফিট খাজা শুনেও চুপ রইলেন। মেয়েটা তার প্রিয় হয়ে উঠেছে কালকেই, তাই তো জুসটা তিনি খেয়ে নিলেন কথা না বাড়িয়ে। মনসুর হক, চান হোক একটু পরে এলো নাস্তা করতে। তাদের নাস্তার প্রায় শেষের দিকে আবার সেই কলিং বেল। খাওয়ার সময় কে আসে কে জানে। কাজের লোক গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে সিলভিয়া ঢুকলো শেখ লাবিন সহ আরো দুজন মেয়ে কনস্টেবল নিয়ে। ডেজি এগিয়ে এলো, খুশি হয়ে বলল, আপু তুমি? সিলভিয়া এক পলক তাকালো, জবাব দিল না। নিচ থেকে বলল, এসপি সিলভিয়া রিড, আমাদের কাছে প্রমাণ আছে এই বাড়িতে বইয়ের ওপর অত্যাচার করা হয়। ডেজি উদাস হয়ে পড়ল। কালকে রাতে একবার ফোন দেওয়া উচিত ছিল। সে জানতো সিলভিয়া এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তার মানে লাগলে সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। ডেজি বোঝানোর জন্য কিছু বলবে, সিলভিয়া শুনল না। শীতেব এগিয়ে এসে বলল, আপনার কাছে কি অভিযোগ করেছে? ইয়া, এবারই পুত্রবোধই করেছে, এবং কি আশেপাশের প্রতিবেশীরাও বায়ান দিয়েছে বিয়ের পরদিনই কিভাবে অত্যাচার করা হয়েছে। বাড়ির সবাই ডেজির দিকে অবাক হয়ে তাকালো। ডেজি থতমত হয়ে গেল। মিনমিনে সুরে বলল, কালকের ইস্যুটা এত বড় করছো কেন আপু? আজ সব ঠিকঠাক, শ্বশুর বাড়ি বৌমার মধ্যে কোনো ঝামেলা নেই। সিলভিয়া যেন ডেজির কথা শুনতেই পাচ্ছে না। বেনিফিট খাজার বসে থাকতে পারলেন না, এগিয়ে এসে বললেন, ইউ পুলিশ, ইউর সাহস তো বিগ বিগ। হক হোমে পুলিশ নিয়ে আসার পারমিশন হু দিয়েছে ইউকে? সিলভিয়া বাঁকা হাসলো। হাত কড়াটা বের করে বেনিফিট খাজার সামনে দাঁড়াতেই আটকে উঠল সবাই। সামিউল এসে মাকে ধরলো। শীতাব সিলভিয়ার সম্মুখে দাঁড়িয়ে ক্ষোভ নিয়ে বলল, আপনি বাড়াবাড়ি করছেন সিলভিয়া রেড। সিলভিয়ার কি হলো সে নিজেও জানে না। শীতাবের কলার চেপে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, পুলিশের কাজে বাধা দেবার আপনি কে? কোন অধিকারে আপনি মাঝখানে এসে দাঁড়িয়েছেন? এর জন্য আপনাকেও ধরে বেঁধে থানায় নিয়ে যেতে পারি, আপনি জানেন? অপমানে চোখ লাল হয়ে এলো শীতাবের। কালকের বলা হুজুকে পরিকল্পনার কথাগুলো অপরপক্ষকে কতটা হার্ট করতে পারে আজ যেন সে টের পেল। তার পরিকল্পনা যে পুরোটাই ভুল ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সে বুঝতে পারল, কিন্তু খুব দেরি হয়ে গেছে। সিলভিয়া শীতাবকে ধাক্কা দিয়ে মাঝখান থেকে সরিয়ে বেনিফিট খাজার হাত চেপে ধরে। হাত করা পড়া থেকেও থেমে যায়। বাড়ির সকলের অবস্থা একদম জাতা। কি থেকে কি হলো, কি হচ্ছে কেউই যেন বুঝতে পারছে না। ডেজির অনুতাপ হচ্ছে এখন, কেন যে নিজের সংসার কথা বাবার বাড়িতে বলতে গেল। আফসোস হচ্ছে। সবাইকে আরেকটু অবাক করে দিয়ে সিলভিয়া দূরে সরে এলো। হাত করা কনস্টেবলের হাতে দিয়ে বলল, আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এ বাড়ির দিকে আমার নজর থাকবে। এরকম কোনো কিছু নজরে এলে সেদিন ধরে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। সিলভিয়া শীতাবের দিকে তাকালো।
বাঁকা হেসে যেন বুঝিয়ে দিল নিজের ক্ষমতা এবং সে কে। সিতাব নিজেও বাঁকা হাসলো, কিছু বলল না, যেন ইট মারলে পাটকেল খেতেই হবে। নিজের বাহিনী নিয়ে চলে যেতেই ডেজি বড় বড় পা ফেলে বেনিফিট খাজার নিকট এলো। মাথা নিচু করে বলল, মা আমি আসলেই সরি, কি বলবো, আপু যে রাগের বসে এমন করবে বুঝতে পারিনি। এত কিছুর পরেও বেনিফিট খাজা হাসলেন। ডেজি চিবুকে হাত রেখে বললেন, ইউ সো কিউট, ইউর সিস্টার কিউট নো, আই হেট হার, আই বুঝতে পেরেছি, ইউ ইজি হও। ব্যাপারটা যেমন নিমিষে জটিল হয়ে উঠেছিল তেমনই সহজ হয়ে গেল। ডেজি মনে মনে পণ করেই নিল, আর যাই হোক নিজের সংসার কথা বাবার বাড়ি বলবে না, এটা ঠিকও না। থানা থেকে সামান্য দূরে বাইকের উপর বসেছিল সিতাব, সাথে দুই বন্ধু। যদিও তারা আসতে চায়নি, জোর করেই নিয়ে আসা হয়েছে। পুলিশের রাগকে ভয় পায় না আবার কে। একবার থানায় নিয়ে গেলে ডান্ডার বাড়ি দিলেই শেষ। এক প্রকার ব্ল্যাকমেল করেই নিয়ে এসেছে। দুজন আলাপ করছিল। সিতাব এক দৃষ্টিতে তাকিয়েছিল থানার দিকে। মেঘটি একটুর জন্য বের হচ্ছে না। কখন থেকে সে দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় পার হয়ে গেল। ব্যস্ত পায়ে কয়েকজন পুলিশ সহ বেরিয়ে এলো সিলভিয়া। সিতাবকে এখনো দেখেনি, বেশ চিন্তিত মনে হচ্ছে। সিতাব নিজের স্বভাববশত গলা বেশ উঁচিয়ে সুর করে বলে উঠল, ওই দেখা যায় পুলিশ স্টেশন, ওই আমাদের নিরাপত্তা বাহিনী, ওইখানেতে দাঁড়িয়ে আছে আমার সিলসিলা রানী। শুনতে পাই সিলসিলা, তাকায়। সিতাবকে দেখেও কোনো রিয়েকশন করে না। মনক্ষুণ্ণ হয় সিতাবের। বাইক থেকে নেমে এগিয়ে যাবে, আটকে দেয় দুই বন্ধু। সিলভিয়া গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দেয়। গাড়ি সিতাবের সম্মুখে এসে থেমে যায়। সিলভিয়া ভাবালেশ বলে, এই এদিকে আয়। সিতাব চটজলদি বাইক থেকে নেমে এগিয়ে আসে। জানালার কাছে দাঁড়িয়ে কিছু বলার পূর্বে ঠাস করে চর বসিয়ে দেয় সিলভিয়া। আহম্মক হয়ে যায় সিতাবের দুই বন্ধু। সিতাব তবুও মিটিমিটি হাসে। সিলভিয়ার চোখ রাঙিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলতেই সিতাব চিৎকার করে বলে উঠল, 284 খান চুমু পাও না রইলাম সিলভিয়া রেড। গাড়ির শব্দে সিলভিয়া শুনতে পায় কিনা জানে না। সিতাবের মনের মধ্যে এক জেদ কাজ করে। মেয়েটা সে কবে থেকে তাকে ইগনোর করে চলেছে। সে কি এতটাই ফেল না? দৌড়ে গিয়ে বাইকে বসে ছুট লাগায় গাড়ির পেছনে। সাথে যে দুই বন্ধু ছিল এবং তারা তাকে ডেকে চলছে নিয়ে যাওয়ার জন্য, বেমালুম ভুলে গেছে। সিতাব হুট করে গাড়ির সামনে গিয়ে বাইক থামায়। অল্পের জন্য দুর্ঘটনা ঘটে যেত। মাথায় বহু চিন্তা, তার মধ্যে মাঝপথে বাধা পড়ায় ভীষণ রেগে যায় সিলভিয়া। গাড়ি থেকে নেমে এগিয়ে এসে সিতাবের কলারে ধরতে যাবে, পূর্বেই সিতাব মুখ বাড়িয়ে সিলভিয়ার কপালে অধর স্পর্শ করে একটুখানি। এতেই যেন থমকে যায় সিলভিয়া। কথা বলার শক্তি হারিয়ে ফেলে। কণ্ঠনালী রোধ হয়। সিতাব সিলভিয়ার রিয়াকশন দেখে হাসতে হাসতে প্রস্থান করে। মনের ভেতর রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়ায়। শীতলের প্রশান্তিতে শরীর মন নেচে নেচে ওঠে। এত সুখ লাগছে কেন? সিতাব বাড়িতে ঢুকেই বেশ চমকে গেছে। বেনিফিট খাজার ডেজি একসঙ্গে বসে সিরিয়াল দেখছে। কখনো হাসছে বা কখনো মুখ বাঁকাচ্ছে। আবার দুজনের পছন্দের চরিত্র আলাদা হয়, ঝগড়াও করছে। চায়না বেগম কিছুটা দূরে বসে নাক মুখ কুচকাচ্ছেন। সম্ভবত শাশুড়ি বৌমার এমন মিল তার পছন্দ হয়নি। এমন ঘটনাও যে ঘটতে পারে তা হয়তো সিতাব ভাবেনি। মুখ তার হা হয়ে আছে। বেনিফিট খাজার চোখ ছেলের উপর পড়তেই তিনি জিজ্ঞেস করলেন, হোয়াট মাই সন, ইউ এমন করে হা করে আছো, হোয়াই? ইউ কি ইয়ার খাচ্ছ? ফট করে মুখ বন্ধ করে নেয় সিতাব। হাসার চেষ্টা করে। ডেজি হয়তো বুঝতে পেরেছে মেয়েটা মিটমিটি হাসছে। পরক্ষণেই কিছু একটা মনে হতেই বলল, এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে এলি? ক্লাস শেষ? ভার্সিটি কে গিয়েছে? যাওনি? না। কোথায় গিয়েছিলে? একটা কাজে। কি কাজ? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো ভাবি? সিতাবের রাগে কণ্ঠ। ডেজি কিছুটা বরকালেও আড়ালে খোঁচা দিল শাশুড়িকে। বেনিফিট খাজা বুঝলেন। সিতাবের দিকে তাকিয়ে ব্রুকোচকে বললেন, শিওরলি কৈফিয়ত চাইছে। অ্যান্ড ইউ কৈফিয়ত দিবে? ইউ হোয়াই নাও হোমে? মায়ের এই পরিবর্তন যেন এখন গলায় কাটা হলো সিতাবের। উঠে হন হন করে চলে গেল। ডেজি ঠোঁট বেঁকে কিছুক্ষণ ভেবে বলল, মিসেস গাজে ইউর সন 1 নাম্বারের বদ। বেনিফিট খাজার চোখ ছোট ছোট করে তাকাতেই ডেজি কথা ঘোরালো। আমতা করে বলল, সরি, আমি বলতে চাইনি। আপনার ছেলের ভবিষ্যৎ তো অন্ধকার। সারাদিন এভাবে ছন্ন ছাড়া ঘুরে বেড়ালে হবে? ভার্সিটি যারা পড়তে বসে না, সারাদিন এখানে সেখানে আড্ডা। পাড়ার অনেক তো বখাটে সিতাব নামেও চিনে। হকবাড়ির দুর্নাম করে ছাড়বে আপনার ছোট ছেলে। কথা মিথ্যে নয়। অতি আদরের জন্যই বেনিফিট খাজা কিছু বলতেন না। তবে এখন তার আফসোস হচ্ছে। তিনি বললেন, ইউ রাইট বলছো বেজি, সরি ডেজি। মাই সন, আদরে এমন হয়ে গেছে। নাও আই হোয়াট করব? ইউ বলো। আপনার কিছু করতে হবে না মিসেস গাজা, আমি টাইট দিব। আসছি।
কথা বলে ডেজি উপরে চলে এলো। বেনিফিট খাজা কিছুক্ষণ ভেবেও সুরাহা পেলেন না ডেজি কি করবে, তাই আর ভাবলেনও না, টিভিতে মন দিলেন। ডেজি এসে দেখলো শুয়ে শুয়ে ফোন টিপছে শীতাব। গিয়ে বসলো পাশে, বলল, এমন ভাবে চললে তো আমার বোনকে তোমার পাওয়া হবে না। টাইপিং করা হাত থেমে গেল শীতাবের। চমকালো, ভরকালো, থমকালো, চোখ বড় বড় হয়ে এলো তার। শীতাবের এমন রিয়াকশন ফিক করে হেসে ফেললো ডেজি। নিজ থেকেই বলল, সেদিন সকালে আবার ফিরে গিয়েছিলাম ঘরে। শ্যামল চলে যাওয়ার পরে তোমাদের কথা শুনেছি, তখন শিওর না বুঝতে পারলেও মেয়েটার কথা শুনে যখন বুঝলাম কাহিনী। শীতাব হতাশার শ্বাস ফেলে বলল, তোমার বোন আজকেও একটা চড় মেরেছে, 142 খান চড়। হাসির ফোয়ারা বয়ে গেল। ডেজির হাসিতে বিরক্ত হলো শীতাব। বিরক্ত নিয়ে বলল, হেসো না তো, তোমার দুই বোনই পাশান। একজন আমার ভালোবাসা বুঝে না, আর একজন আমার ভাইকে বুঝে না। এখন পর্যন্ত আমার ভাইটা বাসর করতে পারলো না। হাসি থেমে গেল আপনা আপনি। লজ্জা পেল ডেজি। কাঁধে চাপড় বসালো শীতাবের। গলায় কিছুটা রাগ এনে বলল, বেশরম ভাবি হই তোমার, কিসব বলছো? তো কি হয়েছে? আচ্ছা বাদ দাও, এবার বলো তোমার বোনকে কি করে পাবো? তোমার মতো বখাটে ছেলে কি কোন মেয়ে ভালোবাসবে? হ্যাঁ, আমার বোন আবার পুলিশের এসপি। মানে বুঝো না? তুমি যেভাবে বখাটের মতো ঘুরে বেড়াও তা শুনে টিনেজারদের কাছেই ভালো লাগবে। স্কুলে যাওয়ার পথে তোমাকে সিগারেট ফুঁকতে দেখে তারা হাসবে, লজ্জা লজ্জার দৃষ্টিতে তাকাবে। কিন্তু প্রাপ্তবয়স্ক বুঝতার মেয়ে কখনোই বখাটে দেখে গদগদ হবে না। তারা চাইবে ভালোবাসা সহ সুন্দর একটি ভবিষ্যৎ। আর প্রত্যেক মেয়ে চাই যেন তার স্বামী নিয়ে গর্ব করতে পারে, ছোট না হতে হয়। ধরো আমার বোন তোমার বউ হলো, সে একজন পুলিশ অফিসার। তাকে যখন কেউ জিজ্ঞেস করবে আপনি তো এসপি, আপনার স্বামী কি করে, নিশ্চয়ই অনেক বড় অফিসার, তখন কিন্তু আমার বোন জবাব দিতে পারবে না, হিমশিম খাবে, তার মাথা নত হবে। কিন্তু কেউ যদি আমাকে এই প্রশ্ন করে, আমি গর্বের সহিত বলতে পারবো আমার স্বামী একটি কোম্পানিতে চাকরি করে। কর্ম কোনোটাই ছোট নয় শীতাব। তুমি যদি রিক্সা চালাও তাতেও সমস্যা নেই। পদার্থ অপদার্থের মধ্যে অনেক পার্থক্য। তাই তোমার করণীয় হলো পড়াশোনায় মন দাও, ছন্নছাড়া ভাব ছেড়ে। ফাইনাল ইয়ার তো ভালো রেজাল্ট করো, চাকরির ট্রাই করো বা বিসিএস দিতে পারবে। যাই করো তোমাকে একটা কর্ম বেছে নিতে হবে, তাহলে আমি মাকে রাজি করিয়ে আমার বাড়িতে কথাটা তুলবো, নচেত না। আর তুমি যদি এভাবে জীবন চালাতে থাকো তাহলে আমি যেভাবেই হোক আপুকে রাজি করিয়ে অন্যত্র বিয়ের ব্যবস্থা করব। চয়েস এখন তোমার। শীতাবকে বাস্তবতার সম্মুখীন করিয়ে প্রস্থান নিল ডেজি। শীতাব থম মেরে ভাবতে রইল। ভাবনা তার শেষ হয় না, মুখের ভাবের পরিবর্তন হয় না, ভাবতেই থাকে। সিলভি এসেছে বড় এক কোম্পানিতে। কোম্পানির কাছে কাল রাতে এক চিঠি এসেছে। আজ সকালে মালিক এসে খবরটি পেয়েছে। তার পূর্বে লোক জানাজানি হয়, পুলিশকে জানাবে কি জানাবে না দোটানা নিয়ে বাধ্য হয়ে বেশ পরে জানিয়েছে। সিলভি আর দেরি করেনি। কেসের সমাধান সে কোনোভাবেই পাচ্ছে না। আজ একটা সুযোগ পেয়েছে। তবে সমস্যা হলো মালিক কিছুতেই চিঠিটা পুলিশকে দেখাতে চাইছে না, বরং তাদের এড়িয়ে চলতে তদন্তের ভার দিয়ে মিটিং করছে। সিলভিয়া বুঝিয়েছে কাজ হয়নি, তাই বাধ্য হয়ে বড় অফিসারকে জানালো। সে হুকুম দিল নিজের মতো কাজ করার। সিলভিয়া যেন এটাই চাইছিল। বাঁকা হেসে সরাসরি মিটিং রুমে ঢুকে পড়লো। বিভ্রান্ত হলো সবাই। এমডি ছুটে এসে বাজখাই গলায় বলল, মিটিং রুমে পারমিশন ছাড়া ঢুকেছেন কোন সাহসে? বেরিয়ে যান। আপনাদের কাজ আপনারা করুন, আমি সাহায্য করব না। তাহলে আমরা আপনাকে সাহায্য করব, ভাবছেন কি করে? সিলভিয়ার গম্ভীর কণ্ঠস্বরে লোকটা একটু ভরকালো। মজা পেল সিলভিয়া, হেসে বলল, অনলি 1 মিনিট সময় দিচ্ছি। চিঠিটা আমাদের হাতে সুপুত করুন, নতুবা আপনার এই অফিস আমরা সার্চ করব। অ্যান্ড আই গেস তা আপনার জন্য মোটেও সুখবর হবে না। ভয় পেয়ে গেল মালিক। তাড়াহুড়ো করে চিঠিটা বের করে দিল পকেট থেকে। হাসলো সিলভিয়া, হাতটা নিষ্পিস করছে। মনের খায়েশ মিটিয়ে একটা চড় মারতে পারলে ভালো লাগতো। তবে অনেক মানুষ দেখে ইচ্ছেটা নিজের মাঝেই লুকিয়ে রাখলো। মিটিং রুম থেকে বেরিয়ে গাড়িতে বসলো সিলভিয়া। তবে গাড়ি স্টার্ট করতে নিষেধ করলো। কাগজের ভাঁজ খুলে চোখ রাখলো লাল কালির অক্ষরে। আমি জানি আপনি আমারে চিনছেন, খুব ভালো করেই চিনছেন। তা আমি আপনি বড় বেঈমান। ঠকাইলেন আমারে, আমার পাওনা না দিয়েই আমারে বাদ দিলেন। কি করব বলেন? এখন তো আমারে বাইসা থাকা লাগবো, তাই শুরু করলাম ডাকাতি। যাই হোক, আগামী 3 দিনের মধ্যে আপনার অফিসে আসব। একাই আসব, বাকিদের কাছে 10 লাখ নিতাম, আপনার কাছ থেকে 40 লাখ নিব। কিন্তু মিয়া আমারে ঠকাইছেন সেইটা ভুলবো না। অপেক্ষা করবেন কেমন? পুলিশ টুলিশ কইয়েন না, এতে আপনার প্রাণ হারাইতে পারেন, সাবধান। এই পর্যন্তই শেষ। সিলভিয়ার ঠোঁটে জয়ের হাসি ফুটলো। এবার খুব তাড়াতাড়ি এই গ্যাংকে ধরে সেই অফিসের ব্যবস্থা করবে। সময়ের অপেক্ষা। পাশেই ছিল লবিন। চিঠিটা পড়ে বলল, এই কেস সমাধান হলে বাড়িতে আপনার কথা বলবো। চুপ করুন, নিজের কাজ করুন।
যতটা সাহস করে বলেছিল সবটাই ঘেটে গেল। আর সাহস হলো না লবিনের। চুপচাপ উদাস ভঙ্গিমায় বাইরে তাকিয়ে রইল। রাত বেড়েছে, হকবাড়ির ডিনার শেষ। আজ একটু তাড়াতাড়ি উপরে চলে এসেছে ডেজি। সামিউল এলো বেশ পরে। অন্ধকার ঘর, বুক তার ধক ধক করে উঠল। ডেজি তো জানে সে অন্ধকার ভয় পায়। কাপা গলায় ডেকে উঠল, তারাফুল তারাফুল, কোথায় তুমি আছো? ঘর অন্ধকার করে রেখেছো কেন? রিনি ছিনি চুরির শব্দে সামিউলের ভয় ক্রমশ কমে গেল। ডেজি যে ঘরেই আছে বুঝলো সে। কিছু বলার পূর্বে কয়েকটা প্রদীপ শিখা জ্বলে উঠল। সেই হলদেটে আলোয় সামিউল দেখলো কোন এক লাল ফুল বসে আছে বিছানায়। বাহারি সাজের সঙ্গে ঠোঁটের কোণে চেপে রাখা লজ্জা মিশ্রিত হাসি রমণীর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সামিউল মুগ্ধ অনিমেষ দেখে যাচ্ছে অর্ধাঙ্গিনীকে। মৃদু কাঁপছে তার শরীর, অন্তরে অচিন কোনো সুখ বাসা বেঁধেছে। ছোট ছোট পা ফেলে বিছানায় বসে সামিউল। ডেজির নত করে রাখা মুখটা আজলে তুলে কপালে চুমু খায়। আবেশে চোখ বুজে নিজের ভালো লাগার জানান দেয় ডেজি। ফিসফিস করে বলে, আপনার বাসুরের শোক পূরণ হতে যাচ্ছে। সামিউল যেন আজ হারিয়ে গেছে, বড়ই শান্ত উন্মুখ দৃষ্টি। ডেজি এবার ভীষণ লজ্জা পেল। স্বামীর বুকে মুখ লুকিয়ে মৃদু হাসলো। সামিউল হেসে বলল, আমার তারাফুল দেখছি বরকে কাছে টানার জাদু জানে। আদর নেওয়ার খুব ইচ্ছে বুঝি। ডেজি বুক থেকে মাথা তুলল। চোখ রাঙিয়ে কিছু বলবে সামিউল চেপে ধরল মুখ। এই মেয়েকে এখন রাগানো মানে তার এত সাদের বাসর, এত সকল ফিলিংসের মৃত্যু ঘটানো। তা সে চাইছে না। হেসে বলল, রাগ করছো? রাগলে তোমাকে মোটেও সুন্দর লাগে না। কিছুটা সময় থেমে আবার বলল, এবার একটু কাছে আসি, একটু একটু করেই ভালোবাসবো। কি সুন্দর চাওয়া। তারাফুল তো প্রস্তুত ছিলই বরের ভালোবাসায় নিজেকে রাঙাতে। এমন আবেদনময় পুরুষ কণ্ঠস্বর যেন তার মনকে আরো উতলা করে তুলল। ফিসফিস করে বলল, একটু কাছে আসুন, একটু একটু করে ভালোবাসুন, আমি একটু একটু করেই সুখ করব। আজকের সকালটা অন্যরকম, একটু নয় বেশি। বেনিফিট খাজা মাথার বরফের টুকরো দিয়ে বসে আছেন। মূলত তিনি আকস্মিক শক পেয়েছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ছোট ছেলেকে ব্যাগ নিয়ে ডাইনিং এ বসে থাকতে দেখে তিনি কিছুটা অবাক হলেও যখন শুনলেন এখন থেকে রোজ ভার্সিটি যাবে সিতাব, তখন যেন তার মাথা ঘুরে উঠল। দীর্ঘ 2 বছর পর সিতাব ভার্সিটির নাম করলো। এমনিই তো পরীক্ষার সময় একটু যায়। সিতাব খেয়ে বেরিয়ে পড়েছে, কিন্তু বেনিফিট খাজা নিজের শখ থেকে বের হতে পারেনি। বিস্মিত ডেজিও। তার কথাটা যে কাজে লাগবে সে এতটাও আশা করেনি। সিতাব যে ঘাটতেরা একরোখা স্বভাবের ছেলে, তাকে থানার সামনে ছাড়া ভার্সিটি পাঠানো এতটা সহজ হবে না। ডেজি তাই ভেবেছিল, কিন্তু সে ভুল। ছেলেটার ভালোবাসা তাকে বিস্মিত করে চলছে ক্ষণে ক্ষণে। নিজের বিস্মিত ভাব কাটিয়ে ডেজি বেনিফিট খাজার নিকট এগিয়ে গেল। মাথা থেকে বরফের টুকরো সরিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনি তো ভারী নাটকবাজ মহিলা। এরকম ঢং করছেন কেন মিসেস গাজা? হ্যাঁ, বলেছিলাম না আপনার 2 ছেলেকে মানুষ করব। মিসেস ডেজি লস্কর নিজের কথা রেখেছে। এখন আপনাকে একটা কথা রাখতে হবে, প্রমিস করতে হবে। মিসেস বেনিফিট খাজা সোফা থেকে উঠে দাঁড়িয়েই ডেজিকে জড়িয়ে ধরলেন। মোটা সোটা শরীরের মাঝে ডেজি হাঁসফাঁস করে উঠল। হাসিও পেল খানিক। পরক্ষণে বেনিফিট খাজা ডেজির কপালে চুমু দিয়ে ছেড়ে দিলেন। গদগদ হয়ে বললেন, ইউ ডেজি বেজি, ইউ জিনিয়াস। মাই বিলিভ হচ্ছে না, মাই সন এত গুড হয়ে গেল। হোয়াট করে? আপনার ছেলে দুটো আগে থেকেই ভালো, শুধু সঠিক শিক্ষার অভাব ছিল। আমি এসে গেছি না, সব ঠিকঠাক হয়ে যাবে। ওকে ওকে, কি প্রমিস বলো বলো। এখন বলবো না, যখন বলবো তখন রাখতে হবে। বেনিফিট খাজা কিছুক্ষণ ডেজির দিকে তাকিয়ে নিজের ঘরে চলে গেলেন। ডেজি অনেকক্ষণ ভাবলো, কথা তো দিয়ে ফেলেছে, যদি কেউ রাজি না হয়। সবচেয়ে বড় সমস্যা তো সিলভিয়া নিজে। ফাইনাল ইয়ারের রেজাল্ট আজ। কেটে গেছে অনেকগুলো মাস, সপ্তাহ। সিতাবের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে রেজাল্টের ডেট চলে এসেছে। হকবাড়ির চিত্র সেই একই। 2 শাশুড়ি বৌমা বাড়িটিকে মাতিয়ে রেখেছে খুনসুটি দিয়ে। এত মাস পড়াশোনায় নিজেকে ডুবিয়ে রাখলো। সিলভিয়ার কাছে আগে যেমন ছিল, আজও সিতাব তেমনই আছে। চরের সংখ্যাও আজ 142 থেকে 189 ঠেকেছে। সিতাবের হিসেব করে রাখা চুমুর সংখ্যা 378 গিয়ে থেমেছে। 80 করতেই যাচ্ছে সে। রেজাল্ট নিয়ে কোনো চিন্তা তার নেই। তার একমাত্র চিন্তা হলো সিলভিয়াকে কি করে চালানো যায়। তবে আজ সে খালি হাতে যাবে না। জানে না আজ তার ভাগ্যে কি আছে, আদৌ সে ভালো রেজাল্ট করতে পারবে কিনা। শুধু জানে আজ সিলভিয়ার কাছে পজিটিভ বা নেগেটিভ কোনো একটা কাটকাট উত্তর সে আদায় করেই নিবে। কম্পিউটার দোকানেই বসেছিল সে। রেজাল্ট পাবলিশ হওয়া মাত্রই বের করতে সফল হয়েছে, এবং কি তার ঠোঁটে চিন্তার বদল হাসি ফুটেছে। কয়েক মাসের পরিশ্রম তার বিফলে যায়নি। রেজাল্ট কপি নিয়ে সে আবার দেরি করে না। কিছুটা দূরে থানা, তাই দৌড়াতে থাকে। খুশিরা যেন উপচে পড়ছে। সে যখন থানায় পৌঁছালো তখন লাঞ্চের সময়। সিলভিয়া বেরিয়েছে ক্যাফেতে যাওয়ার জন্য।
শীতাবকে দৌড়ে আসতে দেখে ব্রু কুচকে সে দাঁড়িয়ে পড়ে। শীতাব এসে সিলভিয়ার পাশে থাকা লবিনকে তোয়াক্কা করে না, হাঁটু গেড়ে বসে রেজাল্ট শিট বাড়িয়ে দিয়ে বলে, দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের ফল আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি সিলভিয়া রেড, শুধুমাত্র তোমার জন্য। আমার এত পরিশ্রম একমাত্র তোমাকে পাওয়ার জন্য, আমার এত রাত জাগা, এত দৌড়ঝাঁপ শুধুমাত্র তোমার জন্য। বখাটে থেকে শান্ত শীতাবের রূপান্তর তোমার জন্য। আমার জন্য কিছু করো না সিলভিয়া রেড, শুধুমাত্র রেজাল্ট শিটটা হাতে তুলে নিয়ে বুঝিয়ে দাও তোমার জীবনে শীতাব যাবে কিছুটা হলেও প্রভাব রাখে। কি এক আকুল আবেদন নিবেদন। সিলভিয়া খানিক কেঁপে উঠলো। আশেপাশে সবাই বিস্মিত পানে দেখছে। লবিন কটমট চোখে তাকিয়ে আছে শীতাবের দিকে। সিলভিয়াকে চুপ থাকতে দেখে শীতাব আবার বলল, 189 খান চড়কে দ্বিগুণ করে 378 খান চুমু থেকে এক চুমু বাদ দিলে 377 খান চুমুতে পরিণত করার সুযোগ দিবে সিলসিলা রানী। কথাটা বলতে দেরি, ঠাস করে চর পড়তে দেরি হয়নি। গালে হাত দিয়ে শীতাব ঠোঁট উল্টো তাকায়, মন খারাপ করে বলে, 190 খান চড় খেয়েও তোমার পিছু পড়ে আছি। আমার ভালোবাসাকে হেলা করো না, তোমার চাকরিতে সমস্যা হবে দেখো। ছেলে মানুষের অভিশাপ। সিলভিয়া কটমট করে তাকিয়ে ফের আরেকটা চর বসালো। মেয়েটা হঠাৎ রেগে গেল কেন শীতাব বুঝলো না। প্রথম তো ঠিকই ছিল, শীতাব বুঝলো এই মেয়েকে বলে আর লাভ নেই, যা করার তাকেই করতে হবে। উঠে দাঁড়িয়ে এক পলক সিলভিয়ার দিকে তাকিয়ে থুতনিতে হাত রেখে কিছুক্ষণ ভাবলো। পরক্ষণেই উবু হয়ে পায়ের জুতা খুলে হাতে নিল। মিটিমিটি হেসে চটজলদি এগিয়ে এসে ঠুস করে সিলভিয়ার কপালে চুমু বসিয়ে দৌড় শুরু করলো। যেই সেই দৌড় নয়, এ দৌড় হয়তো চ্যাম্পিয়নকেও হার মানিয়ে দিবে। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়লো শীতাব, হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। সিলভিয়া এখনো তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শীতাব চিৎকার করে বলল, 382 খান চুমুর মধ্যে দুটো বাদ দিলে 380 খান চুমু পাওনা রইলাম সিলভিয়া রেড। বাসরাতে অবশ্যই তা আদায় করে নিব। খেয়ে দিয়ে শরীরে এনার্জি এনো। আবার দৌড় শুরু করলো। সে দৌড় থামালো রিক্সা পেয়ে। চটজলদি উঠে বসলো শীতাব, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। বাড়ির সামনে আসতেই নেমে পড়লো সে। রিক্সাওয়ালাকে 50 টাকা বাড়িয়ে দিতেই তিনি বলল, ভাঙতি নাই তো। 50 টাকা ভাঙতে হবে না? 45 টাকা বাড়া, 5 টাকা না নিলে কি হইব? আসলেই ভাঙতি নাই। চোখ ছোট ছোট করে তাকালো শীতাব। ধুরন্ধুর লোক, মিথ্যে বলছে কি করে? 50 টাকাটা নিয়ে নিল শীতাব। মানিব্যাগ সহ 2 পকেট হাতড়ে হাতড়ে 45 টাকা বের করলো। এখন আর তার তাড়া নেই। রিক্সাওয়ালা কেমন করে দেখছে শীতাবকে। 45 টাকা দিয়ে শীতাব বিজয়ের হাসি দিল, বলল, যাত্রার সাথে চালাকি করে পারা যায় না। যেখানে আমি প্রতি পদের টাকা হিসেব করে রাখি, সেখানে 5 টাকা আমি রেখাবা এই শীতাব জাবির কাছে? এত সহজ? শালা বাটপার। রিক্সাওয়ালাকে বকতে বকতে ভেতরে ঢুকলো শীতাব। তখনই তার মনে পড়লো সে খুব তাড়াহুড়ো করে আসছিল। আবার পায়ের গতি বাড়িয়ে দিয়ে উপরে চলে গেল। রেজি ফোনে কথা বলছিল। শীতাব এসে সরাসরি বলল, ফার্স্ট ক্লাস পেয়েছি ভাবি। এবার তুমি তোমার কথা রাখো। তোমার বোনকে আমি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই। পুলিশ হয়েছে বলে ভাব দেখায়। বাসর ঘরে ওর ভাব আমি বের করব। গুনে গুনে 380টা চুমু না দেওয়া পর্যন্ত নিস্তার নেই। হকচকিয়ে গেল ডেসি। ফোনের উপরে ভেসে থাকা মা নামটার দিকে উদাস নয়নে তাকিয়ে রইল। আরেকবার শীতাবের দিকে তাকালো। ওদিকে সীমা শিকদের সবই শুনেছে। খেপেও গেছে সে। এক মেয়েকে দিয়ে ভুল করেছেন, আরেকজন দিয়ে সে ভুল বাড়াতে চান না। ডেজি দেরি না করে কল কেটে দিয়ে শীতাবের পিঠে ধুমাধুম কিল বসালো। আহম্মক হয়ে গেল শীতাব। মারছো কেন ভাবি? মারবো না, বেশরম পাবলি। আম্মুর সাথে কথা বলছিলাম শীতাব, শুনে ফেললো সে। সেদিকে শীতাব কানে দিল না। উদাস হয়ে ঘরের ছাদের দিকে তাকালো, বলল, আমাকে কথা দিয়েছো ভাবি, রেজাল্ট করে দেখিয়েছি, এবার বিয়ের ব্যবস্থা করো। চাকরি পাওনি শীতাব, আমি কর্মের কথা বলেছি, শুধু রেজাল্ট নয়। ডেজের দিকে আর চোখে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল শীতাব। পায়চারি করতে লাগলো অস্থির হয়ে। মেজাজ তার গরম হয়ে যাচ্ছে। ল্যাপটপ বের করে চাকরির সার্কুলার দেখে নিল। কয়েকটা ভালো মানের চাকরির আবেদনের প্রাথমিক কাজ শেষ করলো ঘরে বসে। বাকিটা পরে করবে। ইন্টারভিউ শেষ হয়ে চাকরিতে জয়েন করতে আরো 2-3 মাস লেগে যাবে। আবার চাকরি নাও মিলতে পারে। কিছু ভাবতে পারছে না শীতাব। ফোন দিল বন্ধুকে। হ্যালো, চাকরি চাই কোনো একটা। সেলসম্যান, কম্পিউটার অপারেটর বা রিসেপশনিস্ট, যে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবি? নেগেটিভ রেসপন্স। শীতাব আবার ল্যাপটপ নিয়ে বসলো। সার্চ করলো, ফলাফল শূন্য। মাসের শুরুতে সব বুকিং হয়ে গেছে। হতাশ হয়ে শুয়ে পড়লো শীতাব। আর ভালো লাগছে না। তখনই হুট করে মনে পড়লো ডেজির কথা। রিক্সা চালানো কর্ম, আর ডেজি কর্মের কথাই বলেছে। ধপ করে উঠে বসলো শীতাব। এক নিমিষেই ঠিক করে নিল সে 2-3 মাস রিক্সাই চালাবে। তবুও সে জলদি বিয়ে করবে। লবিনকে তার ঠিক লাগে না। কাউকে কিছু না বলেই শীতাব নিজের মতো বেরিয়ে পড়লো। খুঁজে খুঁজে পাড়ার রিক্সার গ্যারেজে পৌঁছে গেল। হক পরিবারের বেশ সুনাম থাকায় কেউ তেমন না করলো না। নাম ঠিকানা লিখিয়ে রিক্সা নিয়ে বের হলো শীতাব। আগে নিজ বাড়িতেই যাবে, ডেজিকে দেখাবে, আজকে সে প্রস্তাব পাঠাবে। রিক্সা চালাতে বেশ লাগছে তার। এমন ভাবে চালাচ্ছে আর গুনগুন করে গান করছে, মনে হচ্ছে সে রিক্সা চালাচ্ছে না, চালাচ্ছে উড়োজাহাজ।
পরন্ত বিকেলের সূচনা। সূর্যের হালকা রোশনি হকবাড়ির ছাদে লুটোপুটি খাচ্ছে। শীতাব সবে গেট পেরিয়ে বাড়িতে প্রবেশ করলো। দারোয়ানের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম, মুখ বিশাল হা। অদ্ভুত দেখতে দারোয়ান নিজের বিষয় কাটিয়ে উঠতে পারলো না। তার পূর্বে বেনিফিট খাজার ছোট ছেলেকে রিক্সা চালাতে দেখে মাথা ঘুরিয়ে ঠাস করে পড়ে গেলেন জমিনে। মোটা সোটা শরীর মাটি স্পর্শ করা মাত্রই মনে হলো প্রকাণ্ড এক ভূমিকম্প হয়ে গেল। কেঁপে উঠল ডেজি। শাশুড়ি বৌমা বাগানে বসে গল্প করছিল। ডেজি ইচ্ছে করে খুব ভালো ভালো কথা বলছিল। বেনিফিট খাজা ক্রমশ গদগদ হয়ে আরেকটু ফুলে যাচ্ছিলেন। মুখ্যম সময়ে শীতাবের কথাটাই বলতে যাচ্ছিল ডেজি। এর মধ্যে শীতাব রিক্সা নিয়ে প্রবেশ করে, যা দেখে এতক্ষণের গদগদ ভাব কাটিয়ে বেনিফিট খাজা বেহুশ হয়ে পড়ে যায়। ডেজি শাশুড়ির পাশে বসে। ছুটে আসে শীতাবও, মায়ের মাথা কোলে রেখে ডাকতে শুরু করে। কাজের লোক পানি নিয়ে আসে, ছিটিয়ে দেয় মুখে। বেনিফিট খাজা পিটপিট করে চোখ খুলেন। শীতাবকে দেখেই আতকে উঠেন, বলেন, মাই সন, না হয় ইউ ফেল করেছো, তাই বলে ইউ রিক্সা চালাবে? ইউ ম্যাড হয়ে গেছো? শীতাব কিছু বলতে পারল না। তারপর বেনিফিট খাজা পুনরায় বলে উঠলেন, নাও আই মাই সিস্টারকে কি বলবো? বলেছিলাম মাইসন পাস করলে হার ডটারকে নিয়ে আসবো ওয়াইফ করে। এই মিসেস গাজা কথা না শুনি নাটক শুরু করেছি। শীতাব তো ফেলকো। ডেজি আর কিছু বলতে পারলো না। হাত দিয়ে মুখ চেপে ধরেছে শীতাব। ডেজি করতে থাকে। এদিকে শীতাব মাকে বলে, বম, আমি খুব সরি, একটুর জন্য পাস করতে পারিনি। আমি তো চেষ্টা করেছি। বলো, তুমি কি রাগ করেছো আমার উপর? মলিন কণ্ঠস্বর। বেনিফিট খাজা ছেলের মুখ আজলে তুলে নিলেন, বললেন, মাই সন, ইউর মম বিগ ব্যাড নয়। মাই সন ফেল করেছে তো হোয়াট হয়েছে? ইউ চিন্তা করো না। মম, একজন ফেল করা ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিতে না তো তাহলে খালা কেন দিবে? মেয়েটার সাথে অন্যায় করা হবে। আবার তুমি যদি বলতে যাও তোমার ছেলে ফেল করেছে, তোমার এই কুটনি বোন ঠিকই হাসবে, তোমার মান সম্মান সব যাবে। তাই তুমি তাদের মুখের উপর না করে দিবে, বলবে মাই সন ওয়ান গার্লকে লাভ করে অ্যান্ড আই মাই সনের লাভকে মেনে নিয়েছি, বিকজ মাই কাছে মাই সনদের চাওয়াই আগে। ঠিক মায়ের মতোই বলল শীতাব। বেনিফিট খাজা হাঁ করে তাকিয়েছেন। ডেজি শীতাবের এমন করার মানে না বুঝে চুপ করে আছে। সে বললে আবার খেটে যেতে পারে। বেনিফিট খাজা ভাবলেন কিছুক্ষণ, তারপর গদগদ হয়ে বললেন, মাই সন, ইওর এত বুদ্ধি, আই নাও ক্যান্সেল করে দিচ্ছি। বেনিফিট খাজার খুব তাড়া, সাথে সাথে ফোন দিয়ে না করে দিলেন। তারপর একগাল হাসলেন। পরক্ষণে কিছু একটা ভেবে বললেন, বাট মাই সন, ইওর আন্ট যখন জানতে চাইবে গার্টি হু, তখন হোয়াট বলবে? এত ভাবার কি আছে? আমার মতো ফেলটু ছেলেকে বিয়ে করবে মম? তুমি কিন্তু এক কাজ করতে পারো, এমন কোনো মেয়ে খুঁজো যে চাকরি করে, আমাকে সব পালতে পারবে। ছেলের বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন বেনিফিট খাজা। মাটি থেকে উঠে নিজের ঘরে চলে গেলেন। চাকরি করা মেয়ে খুঁজতে হবে। বেনিফিট খাজা যাওয়া মাত্রই শীতাব ডেজির পা ধরে ফেললো। কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি বলছিলে ভাবি রিক্সা চালানো কর্ম, আমি রিক্সাই কিনে নিয়ে এসেছি। চাকরির ইন্টারভিউ দেরি আছে, আমি 2-3 মাস রিক্সা চালিয়ে বুকে পালবো। প্রায় কাজ আমি করে দিয়েছি, বিয়ে ভেঙেছি, চাকরিওয়ালা মেয়ের কথা মাথায় ঢুকিয়ে দিয়েছি। এখন তুমি শুধু সিলসিলা রানীর কথাটা মমের মাথায় ঢুকিয়ে দাও। ডেজি কি বলবে বুঝতে পারলো না। শীতাবের মাথায় গাঁটটা মেরে বলল, মিথ্যে বলে কেন তুমি? মা পরে যখন জানতে পারবে। আরে বাবা, আগে বিয়েটা হয়ে যাক, তারপর পুরো দুনিয়া গোল্লায় যাক, আমার কিচ্ছু আসে যায় না। ডেজি বুঝলো এ পাগলকে বুঝিয়ে লাভ নেই। সে চলল শাশুড়ির কাছে। বুক দুকপুক করছে, গলা মনে হয় শুকিয়ে যাচ্ছে, ভয় লাগছে। কিভাবে নেবে কে জানে। বেনিফিট খাজা তখন কথা বলছিলেন। ডেজি এসে উকি দিতেই তিনি জলদি করে ফোন রেখে হাসি মুখে অনুমতি দেন। ডেজিকে বিছানায় বসে কিছুক্ষণ আমতা আমতা করে বেনিফিট খাজা বুঝতে পেরে বলেন, এই ডেজি বেজি ও সামথিং বলবা? আসলে মা, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনি তো চাকরিওয়ালা মেয়ে খুঁজছিলেন। শীতাব আমাকে মনে করিয়ে দিল আমার বোন সিলভিয়া রেডকে ওর ভালো লাগছে না, মানে আপনাকে বলতে সাহস পাচ্ছিল না। মাথা নত করে কথাটা বলে ডেজি এক পলক বেনিফিট খাজার দিকে তাকালো। পিলে চমকে উঠল সে। ভীষণ রেগে গেছেন বেনিফিট খাজা। চোখ মুখ লাল হয়ে এসেছে তার। তিনি গর্জে উঠে বলেন, ওই বেয়াদব গার্লকে আই মেনে নিব না। ইউ বেজি মাই রুম থেকে গেট আউট হও। আই মাই সিস্টার ডটারের সাথেই মাইসনের বিয়ে দিব, এবং হোয়াট টুডে। দরজার আড়াল থেকে সপরে শুনল শীতাব। যা ভয় পেয়েছিল তাই হলো। বুকের ভেতর শেষের কথাটা যেন দরাম করে লাগলো। ভালোবাসাকে হারানোর ভয় ক্রমশ তাকে পাগল করে তুলছে। ডেজি ঘর থেকে বের হলো না, জেদ ধরে বসেই রইল। ছেলেটাকে সে কথা দিয়েছিল মুখ খুলে কিছু বলবে। তারপরই শীতাব ঘরে ঢুকে মায়ের পায়ের কাছে বসে পড়লো। লাল চোখ দেখে আতকে ওঠেন বেনিফিট খাজা। মায়ের হাত জোড়া নিজের হাতের মুঠোয় পড়ে শীতাব বলে, আই লাভ সিলভিয়া রেড মম। চমকালেন বেনিফিট খাজা।
সেই সাথে রাগটাও বেড়ে গেল। মনে পড়ে গেল সিলভিয়ার করা অপমান। সেসব তুলে ধরার সুযোগ সিতাব দিল না। বলল, ওই মেয়েটার পেছনে আমি গত 3 বছর ধরে ঘুরছি মম। সেই 2য় বর্ষ থেকে যখন তখন ছুটে যেতাম। হুট করে ভার্সিটি যাওয়া শুরু করেছিলাম কেন জিজ্ঞেস করতে না? তার কারণ ওই মেয়েটি চোরকির মতো ঘুরে অভ্যাস হয়ে গিয়েছিল। তবু মেয়েটা আমাকে পাত্তা দেয়নি। এই যে আবার আমাকে ভার্সিটি যেতে দেখছো, সবটাই ওই মেয়ের জন্য। পড়াশোনায় মনোযোগী হওয়া, বখাটে জীবন বাদ দিয়ে ভালো পথে ফিরে আসা, একদিনে 2-3 প্যাকেট সিগারেট শেষ করা আমি এই কয়েক মাসে মাত্র 3বার সিগারেট খেয়েছি মম, এই মেয়েটার জন্য। আমি ফেল করিনি মম, ফার্স্ট ক্লাস পেয়েছি। চাকরির আবেদনও করেছি একমাত্র ওই মেয়েটার জন্য মম। ভাবি বলেছিল মানুষ হতে হবে, চাকরি করতে হবে, তবেই তোমাকে মানাবে, সিলভিয়া আমার হবে। আমি সবটাই করেছি মম। এমনকি আজ ভাবি এই বাড়িতে ওই মেয়েটার জন্যই। ওই মেয়েটা একটু এমনই মম, কাট কাট কথা বলে, অন্যায় সহ্য করতে পারে না, মুখে লাগাম নেই, কিন্তু ওর মতো ভালো মেয়ে আর হয় না মম। মেনে নাও না মম, আমি সিলভিয়া রেডকে বড্ড ভালোবাসি মম, মরে যাবো ওকে ছাড়া। ওই লবিন ছেলেটা কবে থেকে সিলভিয়ার পিছে পড়ে আছে, বাড়িতেও বলবে। আর সিলভিয়ার মা ঠিকই রাজি হবে। আমাকে এনে দাও না মম, আমার সিলভিয়াকেই চাই, এনে দাও না মম। পুরুষ মানুষের কাঁদতে হয় না, কিন্তু ছেলেটা কাঁদছে, গড়িয়ে পড়ছে জল। বেনিফিট খাজা স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন ছেলের পানে। তার ছোট ছেলেটা যে 3টে বছর একটা মেয়েকে এতটা ভালোবেসে আসছে, সে খুনাক্ষরেও টের পায়নি। বেনিফিট খাজা ছেলেকে বিছানায় বসালেন, তাকালেন ডিজির দিকে। মেয়েটা নিজেও বিস্মিত। তিনি মুচকি এসে বললেন, তোমার বাড়িতে জানাও, আমরা আসছি। সীতা ফট করে মায়ের দিকে তাকালো। তার বিশ্বাস হচ্ছে না তার মম তার কথা মেনে নিল, অপছন্দের মেয়েটাকে নিজের ঘরেই তুলবে। বেনিফিট খাজা ছেলের অবাক মুখশ্রী দেখে হাসলেন, গালে আদুরে হাত বুলিয়ে বললেন, মায়েদের কাছে সন্তানের সুখের চেয়ে আর কিছু বড় হয় না। মেয়েটা একটু অমর, তবে খারাপ না। আমার ছেলের পছন্দ খারাপ হতেই পারে না। সীতাব জড়িয়ে ধরল বেনিফিট খাজাকে। ডেজি আর এক মুহূর্তও দেরি করলো না, নিজের ঘরে ছুটে এসে ফোন দিল মাকে। সীমা শেখদের কথা শোনা মাত্রই নাকচ করে দিলেন। ডেজি রেগেই বলল, মা, আমার শ্বশুর বাড়ির লোক যাবে, তুমি না করছো? না না, করব না। তোরা তো ঘুরতে আসবি না। আমি কিছুতেই ওই বাড়িতে আরেক মেয়ে বিয়ে দিব না। কথা বাড়িও না মম, আমরা আসছি। তুমি আপুকে বাড়িতে থাকতে বলবে, পরের কথা পরে হবে। ডেজির সাথে সাথে ফোনটা কেটে দিল, না হলে কথায় কথা বাড়বে। ঠিক করলো বাড়ি গিয়ে ভালো করে বুঝাবে। খানিক চিন্তাও হচ্ছে তার, সিলভিয়াকে কিভাবে নিবে সেটাই বুঝতে পারছে না। এরপর আর ভাবলো না, সব চিন্তা বাদ দিয়ে সে মনের সুখে সাজতে লাগলো। খুশিতে তার প্রাণ যায় যায় অবস্থা। প্রায় আধ ঘন্টা হয়ে এলো হকবাড়ির সদস্যরা লঙ্কর বাড়িতে এসেছে। এখন পর্যন্ত সিলভিয়ার খোঁজ নেই। সীমা শেখদের যতটা পেরেছেন আপ্যায়নের ব্যবস্থা করেছেন। ফোন করার পরপরই যে এসে পড়বে তিনি ভাবেননি। বেনিফিট খাজা আশপাশ দেখে জিজ্ঞেস করলেন, ওই গার্লটা হুয়ার? শীতেবের মনটাও আঁকুবাকু করছিল। রেজি ফট করে উত্তর দিতে পারলো না। সীমা শেখদার আমতামতা করে বললেন, এই তো চলেই আসবে, আপনারা খান না। বলতে বলতে সত্যি সিলভিয়া চলে এলো, এবং কি সিদাবের দেখে তার কোনোরূপ প্রতিক্রিয়া হলো না। সরাসরি নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে আবার নেমে এলো নিচে। ভূমিকাহীন সে বসলো সোফায়। সীমা শেখদার চোখ রাঙালেও পাত্তা দিল না সিলভিয়া। নিজের মতো বলল, কি যৌতুক হিসেবে চাইবেন মিসেস গাজা? ভরকালেন বেনিফিট খাজা। সাথে সাথেই উত্তর দিতে পারলেন না। মায়ের হাতের উপর হাত রাখলো সীতাব। মুচকি এসে বলল, যৌতুক হিসেবে না হয় তুমি তোমার স্বপ্নটা আমাকে দিও, আমি যত্ন করে লালন করব। সিলভিয়া শান্ত দৃঢ় দৃষ্টিতে তাকালো। নিজেও মুচকি এসে বলল, মিসেস খাজা, আপনি জানেন আমি আপনার ছেলের থেকে 2 বছরের বড়? এবারও উত্তরটা সীতাবি দিয়ে দিল। ভালোবাসা বিচার শুধু হৃদয় দিয়ে হয়, বয়স দিয়ে নয়। মানুষ নানান কথা বলবে। বুড়ি বলবে বোনের দেবরকে পটিয়ে বউ হয়েছে। মানুষ তো পাগলকে পাগল বলেই, তাতে কি পাগল খেপে যায় নাকি পাগল মন খারাপ করে? সে তার মতোই অযথ হাসে, লাফায়, ঘুরে বেড়ায়। তাহলে আমি ভালোবাসার পাগল কেন ছন্দ ভুলে মানুষের কথায় কান দিব, মন খারাপ করব? আমি আমার মতো ভালোবাসা নিয়ে হাসবো, নাচবো, ঘুরে বেড়াবো, শুধুই ভালোবাসবো। বেকার ছেলের কাছে কোনো মা বাবা মেয়ে দেবে? ভুল, বেকার নেই। ভাবি বলেছিল রিক্সা চালানোটাও কর্ম। আমি না হয় চাকরি না পাওয়া পর্যন্ত এই পেশাটাকেই বেছে নিলাম। হালাল উপার্জনে বউকে খাওয়াবো। একজন পুলিশের এসপি রিক্সা চালককে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে, ভাবা বোকামো নয়? সেটা সম্পূর্ণই পুলিশের এসপির ভাবনা। আমার কাছে রিক্সা চালক, কুলি, দোকানের কর্মচারী বা চাকরিজীবী সবাই সমান। নিজের শক্তি বুদ্ধি খাটিয়েই তো রোজগার করছে। চাকরিজীবী হলো শিক্ষিত চাকর, রিক্সা চালক হলো অশিক্ষিত চাকর। উভয় কারো না কারোর উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে রিক্সা চালকই মনে হয় এগিয়ে। স্বাধীন মতো সে রোজগার করবে। যেদিন ইচ্ছে হবে রিক্সা নিয়ে বের হবে, যেদিন ইচ্ছা হবে না বের হবে না। আমার মতো শিক্ষিত চালকও হয়তো আছে।
সিলভিয়া এক পলক শীতাবকে দেখে উঠে দাঁড়ালো, হনহন করে চলে গেল উপরে। শীতাব মায়ের দিকে করুণ চোখে তাকালো। মেয়েটা হ্যাঁ না কিছুই বলে গেল না। রাগ খানিক ডিজিরও হলো। সেও পিছু নিল বোনে। সীমা শিকদার এবার খুশিতে গদগদ। এতক্ষণ নানা করছিলেন, শীতাবের কথা পটে গিয়ে রাজি হয়ে গেছেন। প্রার্থনা করছেন মেয়েও যেন রাজি হয়। সিলভিয়ার ঘরে গিয়ে ডেজি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, হ্যাঁ না কিছুই বললে না আপু। সিলভিয়া বোনের দিকে তাকিয়ে আলমারির দিকে ছুটে গেল। কি যেন খুঁজতে খুঁজতে গম্ভীর স্বরে বলল, 10 মিনিট পর সিতাবকে সাদে পাঠাবি, একা। উকি ঝুঁকি মারা আমার একদম পছন্দ নয়। বোনের ভরাট কণ্ঠস্বর শুনে পাল্টা প্রশ্ন করার সাহস হলো না। নিচে নেমে এলো সে। টেনশনে এবার মাথা ফেটে যাচ্ছে। আগে ভাগে না জানানোর জন্য যদি সিতাবকে বকে, শ্বশুর বাড়িতে তার মুখ থাকবে না। আল্লাহ আল্লাহ করে নিচে নেমে এলো। ঠিক 10 মিনিট পরেই সিতাব ছাদের দিকে এলো। যত এগোচ্ছে বুকের ধুকধুকানিটা তত বাড়ছে। শরীর মৃদু কাঁপছে তার, খানিক ঘামছেও সে। এইবার যদি নামত করে সিলভিয়ার জীবনে পাওয়া হবে না সিতাবের। অপমানে বেনিফিট খাজা হয়তো আজই তার বোনের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। ছাদের দরজাটা খোলা। সিতাব তবু একটু আওয়াজ করলো। সিলভিয়া শুনতে পেয়ে বলল, আয়। সিতাব এগিয়ে গেল। রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে আছে সিলভিয়া। পাশে দাঁড়িয়ে বলল, 380 খান চুমু পাওনা আছে, হ্যাঁ দেনাদার কি পাওনাদারকে সুযোগ দিবে? সিলভিয়ার ঠোঁট বেঁকিয়ে হেসে মুখোমুখি দাঁড়ালো সিতাবের। সিতাব কিছু বলার পূর্বেই স্বভাববশত ঠাস করে লাগিয়ে দিল চড়। আপনা আপনি গালে হাত চলে গেল সিতাবের। এবারও ঠোঁট উল্টে বলল, আবার চড়? 191 চড়। 2টো চুমু বেড়ে গেল। শেষ হওয়া মাত্রই আরো 2টো চড়। সিতাব আহামক হয়ে তাকিয়ে রইল। যা দেখে সিলভিয়ার রাগটাও বেড়ে গেল। ঠাস ঠাস করে আরো 2টো চড় মেরে অন্যদিকে তাকালো সে। গাল লাল হয়ে গেছে ইতিমধ্যেই। তবুও সিতাবের চোখে মুখে রাগ, ব্যথার আভাস নেই। সে বোঝার চেষ্টা করছে আসলে সিলভিয়া কেন তাকে মারছে, কিন্তু কিছুতেই মাথায় আসছে না। হুট করে সিলভিয়া বলল, সিলভিয়া রেড একটি ফুলের নাম হলেও সিলভিয়া রেডের আরেকটি অর্থ আছে, বন জঙ্গল। আর সিতাব জারি অর্থ বনের দ্রুত হরিণ। কাকতালীয় ব্যাপার না, দুটো নামের অর্থ কেমন জড়িয়ে আছে অতপ্রতভাবে। বনের দ্রুত হরিণ যেমন বনকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, বনের এপাশ ওপাশ ছোটাছুটি করে, তেমনি সিতাবজারি নামক জুনিয়র ছেলেটা সিলভিয়া রেডের মনে কি করে আঁকড়ে রইল বুঝতেই পারলাম না। মন থেকে তা মস্তিষ্কেও ছুটে এলো। এখন সিতাবজারি সিলভিয়া রেডের সর্বত্রই বিচরণ করে। সিলভিয়া কথা শেষ করা মাত্রই সিতাবের লাল হয়ে আসা গাল দুটো যত্ন নিয়ে ছুঁয়ে দিল। বিস্মিত স্তব্ধ সিতাব চোখ বড় বড় করে সামনের যুবতীকে দেখছে। সিলভিয়া এবার আরেকটু কাছে এলো। ফিসফিস করে বলল, যে ছেলেটা সিলভিয়া রেডের সর্বত্র বিচরণ করে সে কেন গুণে রাখা চুমোতে সন্তুষ্ট হবে? ভালোবাসা তো অগণিত, তাহলে চর হোক বা চুমু, তা কেন নির্দিষ্ট থাকবে? সিতাব আর নিতে পারল না। কাঠখোট্টা গম্ভীর সিলভিয়া রেডকে নতুন রূপে দেখে হৃদযন্ত্র স্পন্দন নিতে ভুলে গেছে। এই সিলভিয়ার মুখে ভালোবাসার কথা যেন পারমাণবিক বোমার মতো মনে হচ্ছে, যার বিস্ফোরণে তার হৃদয় থমকে গেছে। বুকে হাত চেপে ধরল সিতাব। আকস্মিক রূপটা না মানতে পেরে লুটিয়ে পড়ল ফ্লোরে। আহম্মক হয়ে গেল সিলভিয়া। কি থেকে কি হলো কিছুই বুঝলো না। পরক্ষণেই সিতাবের বুক চেপে ধরা হাতটার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। এই হাসি যেন থামতে চায় না, আনন্দের বহিঃপ্রকাশ, প্রাপ্তির খুশি। বিয়েটা হয়ে গেল। অল্প কিছুটা সময়ের মধ্যেই বিয়েটা হয়ে গেল। সিতাবের ঘরে চুপটি করে বসে আছে সিলভিয়া। ছেলেটা এত তাড়াতাড়ি কি করে সব ব্যবস্থা করলো তাই ভাবছে। জ্ঞান ফেরার পর কাকে যেন ফোন দিল। তার আধা ঘন্টা পরই কাজে নিয়ে হাজির। সিলভিয়াকে সাজাতেও দিল না। তার এক কথা, তার বউয়ের সাজতে হবে না। বিয়ে হওয়ার পরপরই চলে এলো হক বাড়িতে। এরপর আর এই ছেলের পাত্তা নেই। সিতাব এলো আরো আধা ঘন্টা পর। এসেই সিলভিয়ার পাশে বসে হাসলো। কিছুটা গতগত ভাব। সিলভিয়া ব্রু কোচকে তাকিয়ে রইল সেদিকে। বলল, এমন করছিস কেন? ছি, বরকে কেউ তুই বলে? তুমি করে বলো। পারবো না, অভ্যাস হয়ে গেছে। পারতে হবে। বাহিরে এভাবে তুই করে ডাকলে লোকে নির্ঘাত মনে করবে ছোট ভাই। অসম্ভব, এ আমি মেনে নিতে পারবো না। মুখে হাত দিয়ে এমন ভার করলো সিলভিয়া, না হেসে পারল না। হেসেই বলল, আচ্ছা তুমি করেই বলবো। সিতাব এবার আরেকটু এগিয়ে দিল। সিলভিয়ার গা ঘেঁষে বসে বলল, কবে থেকে মন দিয়েছ? দিয়েছি কোনো এক সময়। আমি চেয়েছিলাম তোমার পড়াশোনা শেষ হোক, চাকরিতে জয়েন করো, তারপর যদি মত থাকে এগোবো। এর জন্যই এতদিন বিয়েগুলো ক্যান্সেল করে এসেছি। স্যামুয়েল তোমার ভাই জেনেও বোনকে বিয়ে দিয়েছি। তোমার মায়ের সাথে ইচ্ছে করে কিছুটা রূঢ় ব্যবহার করেছি। আমি দেখতে চেয়েছি সিনিয়র মেয়ের জন্য একটা ছেলে কত কি করতে পারে। তোমার এসব বলতে লজ্জা করছে না? সিলভিয়া উঠে দাঁড়ালো। তা দেখে সিতাব উঠে পড়লো। সিলভিয়া কি করতে চাইছে দেখতে চায়। সিলভিয়া সরাসরি সিতাবের গালে ঠোঁট ছুঁয়ে হাঁটা ধরলো বাহিরের দিক। যেতে যেতে বলল, লজ্জা আমার বরাবরই কম। সিতাব চোখখানিক বড় করে হেসে উঠল। এতক্ষণে বুঝে গেছে এই মেয়ে মোটেও আগের মতো নেই। এ যেন অন্য সিলভিয়া। সিলভিয়া গেল শাশুড়ি রুমে। বেনিফিট খাজা শুয়েছিলেন।
সিলভিয়া সরাসরি ঘরে ঢুকে বলল, এই বেনিফিট গাজা, ওঠো ওঠো, সারাদিন শুধু শুয়ে থাকো না? বেনিফিট খাজা উঠে বসে সিলভিয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ফিক করে হেসে দেয়। হাসে সিলভিয়া। বিছানায় বসতেই জড়িয়ে ধরেন বেনিফিট খাজা। বলেন, অবশেষে ইউ সেলিভেলি মাই সন ওয়াইফ। হোয়াট? মাই সন ভেরি গুড। বলেছিলাম না? তুমি কিন্তু পাক্কা অভিনেত্রী। এতটা দিন কিভাবে অভিনয় করে গেলে? ইউ হোয়াট কম অভিনেত্রী? মাই সনকে লাভ করেও শুধুমাত্র এক্সাম করার জন্য এতদিন স্টপ ছিলা? যেদিন প্রস্তাব নিয়ে গেলে সেদিন যদি তোমার ছেলের কীর্তি না জানতাম তাহলে এত কিছু হতো না। তুমি আমার প্ল্যানে সাথ দিতে না, আজকের বিয়েটা হতো। আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। ওর থেকে বড় আমি, লোকে অনেক কথাই বলবে, শেষমেশ না ওর মন ঘুরে যায়। তাই তো বিয়েতে অমন নাটক করলাম। কিন্তু তোমার ছেলে তোমাকে অসম্মান হতে দেয়নি, আমার কথাতেও বিরোধিতা করেনি। তারপর চললো অভিনয়। তোমারও পরীক্ষা হলো। তোমার ছেলে দুটো আসলেই ভালো, তোমাকে খুব ভালোবাসে, আবার খুব ভালো মানুষও, বউকেও ভালোবাসে। সব ঠিকঠাক, শুধু ডেজি একটু উল্টে দিল। ওকে জানানো উচিত ছিল বলো? না হলে সেদিন পুলিশ নিয়ে আসার অভিনয়টা করে তোমার ছেলেকে সিনেমাটিক প্ল্যানের শাস্তি দেওয়া লাগতো না। সেক্ষেত্রে কিন্তু আবার ভালো হয়েছে। তোমার ছেলে যেভাবে পড়ালেখা বাদ দিয়ে পিছে ঘুরঘুর করতো, ডেজি অজান্তেই আমাদের উপকার করেছে। না হলে তোমার গর্ধব ছেলে ফার্স্ট ক্লাস পায়। কথা শেষ করেই সিলভিয়া বেনিফিট খাজার দিকে তাকালো। বেনিফিট খাজা হাসছেন। হাসতে হাসতে বললেন, ইউ ভেরি সুইট গার্ল। আই লাভ ইউ সেলিভেলি। মাই সনদের শিক্ষা দিয়ে আই খুব হ্যাপি। নাও ইউ গো। মাই সন ওয়েট করছে ইউর জন্য। গো। দেখো আবার হার্টের অসুখে না পড়ে যায় ওয়াইফিনা। হোয়াই মিসেস খাজা, ইওর নো ভেরি ইচ্ছে ছিল বাসুর ঘরে আড়ি পাতার। কাম কাম। ডেজিকে দেখতে গিয়ে পরিচয় হয় দুজনের। সিলভিয়ার খুব ভালো লেগে যায়, তাই সব কথা শেয়ার করে বেনিফিট খাজার সাথে। বেনিফিট খাজারও অনেক প্রিয় হয়ে ওঠে সিলভিয়া। এরপরে দুজন প্ল্যান করে আজ তারা সফল। মন কারোরই ভাঙেনি, বরং আনন্দে আটখানা সবাই। বন্ধুর মতো মিশেছে দুজন। একসময় মজা করে আড়ি পাতার কথা বলল ভুলে গিয়েছিলেন বেনিফিট খাজা। সিলভিয়ার মুখে শুনে লজ্জা পেয়ে গেলেন। বললেন, ইউ ব্যাড গার্ল, গো গো। লজ্জা নেই ইউর? সিলভিয়া হাসতে হাসতে উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে বলল, চিন্তা করবেন না শাশুমা, পরের বছর এক হালি নাতি নাতনির মুখ দেখতে পারবেন। চোখ বড় বড় হয়ে এলো বেনিফিট খাজার। কি বলে এই মেয়ে? বিস্ময় কণ্ঠে বললেন, এক হালি? অবশ্যই শাশুমা, দরকার পড়লে যমজ ফল একসাথে দুটো খাবো। নাম রাখবো বেনিফিট খাজা। আপনি হলেন শ্রেষ্ঠ শাশুড়ি। জয় হোক বেনিফিট গাজা, আই মিন খাজার। খেলতে দুলতে নিজের রুমে চলে গেল সিলভিয়া। বেনিফিট খাজা শুয়ে পড়লেন। মাথা ঘুরছে তার। এই মেয়ে বিপজ্জনক। এতক্ষণ আড়ি পেতে সব কথা শুনছিল ডেজি। রাগে অগ্নিশর্মা হয়ে এসে শাশুড়ির ঘরে ঢুকে কোমরে হাত গুজে দাঁড়াতেই বেনিফিট খাজা ভয় পেয়ে যান কিছুটা। পরক্ষণে যখন বুঝতে পারেন ডেজি সব শুনেছে, তখন দুজনের শুরু হয় ঝগড়া। সিলভিয়া নিজ ঘর থেকে ঝগড়ার আওয়াজ কিছুটা শুনতে পায়, তবে সে বের হয় না। করুক দুজনে ঝগড়া। শীতাব তখন শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিল। সিলভিয়া সরাসরি শীতাবের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুটা থমকালেও চাপড়ে ধরে শীতাব। এই মেয়েটার জন্য কত সংগ্রাম সে করেছে, কতগুলো চড়ই না খেতে হয়েছে, কত কি করেছে। সেই মেয়ে এখন তার বুকে। ভাবতেই মন শরীর কেমন রোমাঞ্চিত হচ্ছে। সিলভিয়া ফিস ফিস করে বলে, আজ বাসর রাত। শীতাব মুচকি হাসে, বলে, তো মানে? তো মানে তো বাসরাত তো কি হয়েছে? রাগ হয় সিলভিয়ার। ছেলেটা তাকে ইচ্ছাকৃত রাগিয়ে দিচ্ছে। উঠে আসতে চাইলেও পারে। শীতাব হাসতে হাসতে বলে, রাগে না বউ, আমার সিলসিলা রানী তোমাকে আর ছাড়ছি না। ছাড়তে কে বলেছে? এই তুমি এত লাগামহীন কবে থেকে হলে? আমি আগে থেকেই এমন, আমার বন্ধুদের জিজ্ঞেস করিয়েন। রিয়েলি? ইয়াহ, আজে বাজে কথা বাদ দিন, চলুন বেলকনিতে যাই। দুজনেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। শীতাব একটু পর সিলভিয়াকে দেখছে। সিলভিয়া হয়তো একটু বুঝতে পারলো। শীতাবের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোমাকে কি এখন ভালোবাসার সুবিধা বোঝাতে হবে? ব্রু কুচকালো শীতাব। বেনিফিট অফ লাভ বুঝাও না? তুমি টিচার হলে আমি পৃথিবীর সব থেকে বাধ্যগত ছাত্র হব। সিলভিয়া মুগ্ধ চোখে দেখলো শীতাবকে। ছেলেটা কি সুন্দর করে কথা বলে, অনুভূতি ব্যক্ত করে। বলল, এটাই তো বেনিফিট অফ লাভ, যে ভালোবাসা অবাধ্য এক বকাটিকে বাধ্য করতে পারে। এটাই তো বেনিফিট। আরেকটা বেনিফিট আছে, দেখবে না অনুভব করবে। শীতাব কিছু বলতে পারলো না। পূর্বেই অধরে অধর স্পর্শ হলো। দুজন ভালোবাসার মানুষ ডুবে গেল একে অপরের মাঝে। অপেক্ষার প্রহর শেষ হলো। সূচনা হলো নতুন অধ্যায়। চলতে থাকুক এমন সুবিধা, বয়ে যাক ভিন্ন ধারা। সুখে থাকুক ভালোবাসা, ভালোবাসাকে নিয়ে।
আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি সত্যি সত্যি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে বলেন নেক্সট গল্পটি কেমন চান, এবং ভিডিওর লিঙ্কটি কপি করে আপনার বন্ধু বান্ধবী ও আপনার প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন। আর এখনও যদি